এই ছেলে এদিকে আয়। তখন নীরব কাছে গিয়ে বলল, জি আপু, বলুন। আবারও আপু? তোকে না বলেছি আমায় আপু বলবি না। আপনি আমার সিনিয়র, তাই আপু তো বলতেই হয়। মেরে মুখ ভেঙে দেবো আবার আপু বললে। আচ্ছা এখন বল, কোথায় ছিলি? ক্রিকেট খেলতে। খেলা শেষ হয়েছে। হুম, শেষ হয়েছে বলেই তো আসছে। আমার সাথে প্রেম করবি? কি বলছেন আপু? আপনি আমার যে বয়সে অনেক বড়, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুই চাইলেই সম্ভব। আজকাল সিনিয়র জুনিয়র বেশিরভাগ প্রেম করে। তার করলে করুক, আমার পক্ষে সম্ভব না। তাহলে বিয়ে করবি আমায়? এটা কখনো সম্ভব না। আপনি আমার চেয়ে অনেক বড়, বললাম তো। তাছাড়া দুজনের মধ্যে বয়সের পার্থক্য 3 থেকে 4 বছর, আর এটা কখনো সম্ভব না। তাহলে ডেট করবি আমার সাথে? ছি, নজুবিল্লাহ, কি বলছেন এগুলো? হ্যাঁ, ঠিক বলছি, চল। আমি তোর সাথে ডেট করবো এক্ষুনি। ছি, আপনি কখনো ভালো হবেন না। আপনার লজ্জা বলতে কিছুই নেই। ছি, আপনি কি করে এমন কথা বলতে পারলেন আপনার যে বয়সের ছোট একটা ছেলের সাথে? আমার ভালো হওয়ার দরকার নেই, তোর সাথে আমি ডেট করার দরকার আছে, চল। যাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তার সাথে বলতে কেন লজ্জা লাগবে? তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? এত কথা বলার সময় নেই। তখন সাথে সামিয়ার বান্ধবী ছিল, তাদেরকে বলল, কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? একে ধরে আমার রুমে নিয়ে যা। যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আজ রুম ডেট করব, তারপর জোর করে বিয়ে করব। ধর এটাকে। তখন সামিয়ার বান্ধবীরা নীরবকে ধরতে আসবে, তখন নীরব দিল দৌড়। তখন সামিয়া বলল, ধর এটাকে, চলে যাচ্ছে তো, ধর। এই বলে নীরবের পেছনে দৌড়াতে লাগলো। নীরব তখন আরো জোরে দৌড়ে যেতে লাগলো, কিন্তু নীরবের সাথে দৌড়ে সামিয়া পারল না। তখন সামিয়া জোরে বলল, ঠিক আছে, আজ না হয় চলে গেলি, যা। আবার তো ওই আমার এলাকায় আসতে হবে কোনো একদিন, তখন দেখবো কি করে যাস পালিয়ে, তখন সোজা বিয়ে করে নিব তোকে। বলেই সামিয়া চলে গেল। আর তখন নীরব আরো কিছুটা দৌড়ে গিয়ে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, কি সাংঘাতিক মেয়ে! রুম ডেট করার কথা শখ আমার সাথে, বলে কি আমি নাকি ভালোবেসে বিয়ে করতে চায়। কখনো তোকে বিয়ে করবো না, আর ভালোবাসবো না। শয়তান মাই, শয়তান মাইয়ে, ফাসিল মাইয়ে, আর এই এলাকায় আসবো না। এই বলে নীরব হাঁটতে শুরু করলো বাসার উদ্দেশ্যে। ও, আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি, তাই না? আচ্ছা, আমি বলছি তাহলে। নীরব বাসায় ফিরছিল ক্রিকেট খেলে। আজ তাদের পাশের এলাকার সাথে খেলা ছিল। এই এলাকায় নীরব বেশি আসে না, খেলা না হলে অথবা তাকে কেউ না ডাকলে প্রয়োজন ছাড়া যায় না। না আসার অবশ্য কারণ আছে এই এলাকায়। কারণ এই এলাকার মেয়ে সামিয়ার ভয়ে। সামিয়া নীরবকে বিরক্ত করে, তাই নীরব আসতে চায় না। সামিয়ার বড় ভাই এই এলাকার মাস্তান, সবাই তাকে মোটামুটি ভয় পায়, তাই সামিয়া তার বোন বলে যা খুশি করে। সামিরা নীরবকে ভালোবাসে, এটা বলে দিয়েছে অনেক আগে, কিন্তু নীরব না বলে দিয়েছে, তবুও নীরবের পিছু ছাড়তে রাজি না। নীরব না করে দিয়েছে সিনিয়র বলে, আর এমন ছেলেদের মতো চলে বলে। কিন্তু সামিয়া নীরবকে ভালোবাসে, তাই না করে দেওয়ার পরও পিছু ছাড়তে রাজি না। আজ খেলায় অবশ্য নীরবরা জিতে যায়। খেলা শেষ করে ব্যাট নিয়ে বাসায় ফিরছিল হাঁটতে হাঁটতে একা। ঠিক তখনই সামিয়া নীরবকে ডাকলো, আর কি বলল তা আপনারা সবাই জানেন। এদিকে নীরব ওই এলাকা থেকে তার এলাকায় চলে আসে আর সোজা বাসায় চলে যায়। তখনই নীরবের বোন এসে রেগে বলে, ওই শয়তান কুত্তা বান্দর, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেলি কেন? হুম। নীরব শান্ত গলায় বলল, আরে রিল্যাক্স, কুল, ঠান্ডা হও, মাথা গরম করিস না। তোর রিল্যাক্সের গোষ্ঠী কিলাই, এই টাকা দে আমার। কত কষ্ট করে আব্বুর কাছ থেকে কান্নাকাটি করে 500 টাকা নিয়েছি, আর সেটা নিয়ে সে চলে গেছে। জলদি টাকা দে আমার। টাকা? কিসের টাকা? কবেকার টাকা? কখন নিলাম? আমি তোর কোনো টাকা নেইনি। আদিবা তাতে দাঁত চেপে রাগী গলায় বলল, আসছে আমার সাধু সাজতে, বিলাই কি মাছ খেয়ে বলে আমি খাইনি? মাছ আপনারা খাইছেন। আমি জানি টাকা তুই নিয়েছিস, জলদি টাকা দে আমার, নয়তো
নয়তো খুব খারাপ হবে। দিব না টাকা। তোকে আমি টাকা দিতে যাবো কেন? এই টাকা আমি আমার ছোট্ট মিষ্টি বোনের কাছ থেকে নিছি। তোকে দেবো কেন? আদিবা নীরবের কথা শুনে আরো খেপে যায়। রাগী গলায় বলল, তোর মিষ্টির গুলি মারি, তুই টাকা দে বলছি আমার, নয়তো খুব খারাপ হবে কিন্তু। তোকে টাকা দিতে বলছি। দেবো না টাকা আমি। টাকা কি তো নাম লেখা আছে যে তোকে দিতে হবে? যা, সর সামনে থেকে। আদিবা বলল। দিবি না তো টাকা? না, দিব না। নীরবের এমন কথা শুনে আদিবার খুব রাগ হলো। সে রাগী গলায় চিল্লাতে চিল্লাতে বলল, আম্মু, ওই আম্মু, কই তুমি? তোমার বান্দর পোলা আমার টাকা দেয় না। আদিবার কথা শুনে নীরবের খুব হাসি পেল। নীরব হাসতে হাসতে বলল, আম্মু কিছু বলবে না। শতান বান্দর, তুই দাঁড়া, আমি আসছি। এই বলে আদিবা চলে গেল তার রুমে। তা দেখে নীরব হাসতে হাসতে বলল, যাক, পাগলি বোনটাকে রাগাতে ভালো লাগে। একটু পর নীরব দেখে আদিবা একটা লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছে। তা দেখে নীরব বলে, এই রে, কাম সারছে। আজ তো দেখি একটু বেশি রাগিয়ে ফেলেছে। জলদি পালাতে হবে, নয়তো সবগুলো মায়ের আমার উপর পড়বে। নীরবের ভাবনার মাঝে আদিবা এসে রাগী গলায় বলল, আম্মু কিছু না বলুক, আমি তো আছি, দাঁড়া, তোকে লাঠি দিয়ে মেরে তারপর বুঝাচ্ছি। এই কথা শুনে নীরব বলে, কি, তুই তোর বড় ভাইকে মারবে? আগে মাইর দিয়ে নি, তারপর দেখা যাবে কে বড় কে ছোট। যখনই আদিবা নীরবকে মারতে যাবে ঠিক তখন নীরব উঠে দৌড় দিল। তা দেখে আদিবা বলল, দৌড় দিলি কেন শয়তান, দাঁড়া তুই। মায়ের খাওয়ার শখ আমার নাই, তাই দৌড় দিছে। এই বলে নীরব তার আম্মুর রুমে চলে গেল। গিয়ে তার আম্মুর পিছনে লুকিয়ে পড়ে আর বলে, আম্মু বাঁচাও, তোর মেয়ে দেখো আমায় মারে। নীরবের কথা শুনে আদিবা আরো রেগে গেল। দৌড়ে এসে রাগী গলায় বলল, আম্মু তুমি সরে যাও, আজকে মেরেই ফেলবো ওকে। তখন নীরবের আম্মু বলল, এই, তোদের কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই? কি ছোট বাচ্চাদের মতো ঝগড়া মারামারি করতেই থাকে সারাদিন? তোরা কি এখনো ছোট মানুষ যে এইভাবে ঝগড়া মারামারি করিস? সারাদিন ঝগড়া মারামারি করবেই, এই ছাড়া আর কোনো কাজ নেই। তোদের একটা না একটা নিয়ে ঝগড়া মারামারি করবেই। তখন আদিবা রাগী গলায় বলল, আমি কি তোমার বান্দর পোলার সাথে ঝগড়া লাগাতে আসছি? তোমার বান্দর পোলা আমার সাথে এসে ইচ্ছা করে ঝগড়া লাগায়, তাহলে আমি কি করব? সেটা দিব নাকি? তুই যাস কেন এই বান্দরের সাথে লাগতে? তখন নীরব বলল, আম্মু, তুমি আমায় বান্তর বললে? তো কি বলবো, ভালো বলবো? মেয়েটার সাথে সারাদিন ঝগড়া মারামারি লেগেই থাকিস। আম্মু তোমার বান্দর পোলারে বলো আমার 500 টাকা দিতে, আমার ব্যাগ থেকে নিয়ে গেছে। কিরে, তুই ওর টাকা নিতে গেলি কেন? আরে আম্মু, আজ খেলা ছিল, প্রতিজনে 500 টাকা করে দেওয়ার কথা। আমার কাছে টাকা ছিল না, তাই ও টাকা নিয়ে গেছে। তবু সমস্যা নেই, ম্যাচ জিততে আসছে, টাকা যায়নি। শয়তান, তুই আমার টাকা নিয়ে গেলি কেন খেলায় দিতে? যেভাবে বলছে মনে হয় আমার কাছ থেকে টাকা নেয় না। এনে তো টাকা। টাকা আবার জাল টাকা না তো? দেখছো নি কি সন্দেহ করছে? হতেই পারে। হয়েছে এখন, নীরব তুই তোর রুমে যা। ঠিক আছে, যাচ্ছি। এই বলে নীরব চলে যাচ্ছিল। তখনই নীরব আদিবার চুল ধরে জোরে একটা টান দিয়ে বলল, পেতনি শাকচুন্নি বুড়ো ডাকলার বউ। এই বলে নীরব দিল দৌড়। তখন আদিবা বলল, উফ আম্মু, শয়তান বান্দা তুই দাঁড়া, আমি আসি, তোর হাত ভাঙবো। আদিবার কথা শুনে নীরব দৌড়ে যেতে যেতে বলল, আয় না, আয় আয় না, আয় সাহস থাকলে, বুড়ো ডাকলার বউ। যখনই আদিবা দৌড়ে যাবে ঠিক তখন তার আম্মু হাত ধরে থামিয়ে দিল। তা দেখে আদিবা বিরক্ত হয়ে বলল, কি হলো, আমার আটকালে কেন? ছাড়ো। দেখছো তোমার বান্দর পোলায় চুল কত জোরে টান দিল। থাক মা, মন খারাপ করিস না। এইটা কোনোদিন ভালো হবে না। এটা একটা শয়তান, তুই এটার কাছে যাবি না। এরপর যদি আমার কাছে আসে তাহলে কিন্তু খুব মাইর দিব, তখন কিছু বলতে পারবে না। তুই যাবি না এর কাছে, আয় বসে পড়।
এদিকে নীরব তার রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইল আর বলতে লাগলো। বোনটাকে জ্বালাইতে ভালোই লাগে কেন জানি। তারপর নীরব তার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে গেল। চলুন এখন একটু পরিচয় করিয়ে দেই। এতক্ষণ যে ঝগড়া করলো, নীরব আর আদিবা দুইজন ভাই বোন, কিন্তু দুজনেই সাংঘাতিক দুষ্ট। যদি তারা সারাদিন বাসায় থাকে তাহলে কাউকে শান্তিতে রাখবে না। টম এন্ড জেরি এর মতো ঝগড়া মারামারি লেগেই থাকবে। কিন্তু যতই ঝগড়া মারামারি করুক কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। দুজনেই ভাই বোন, দুজনকে অনেক ভালোবাসে। যতই ঝগড়া মারামারি করুক, রাগ অভিমান করুক, সেটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, তারপর সব ভুলে এক হয়ে যায়। নীরব এই পরিবারের বড় ছেলে, আদিবা ছোট। নীরব এইবার সবেমাত্র ইন্টারে উঠল, আর আদিবা ক্লাস 9ম শ্রেণীর শিক্ষার্থী। নীরবের আব্বু ছোট একটা বেসরকারি কোম্পানির ম্যানেজার হিসেবে আছে, আর নীরবের আম্মু বাসায় এই দুজনকে সামলায় আর রান্না বান্না করে। এখন গল্পে ফেরা যাক। বাকি পরিচয় না হয় গল্পের মাঝে আসতে আসতেই সবই জানতে পারবেন। নীরব ফ্রেশ হয়ে এসে শুয়ে আছে, তখন ফোনটা হাতে নিয়ে ফেসবুকে চলে গেল। যাওয়া মাত্র দেখল সামিয়া তার প্রোফাইলে ব্যাকগ্রাউন্ড পিকচার আপলোড করেছে নীরবের ছবি দিয়ে। নীরব এটা দেখে খুবই অবাক হয়েছে। ক্যাপশনে লেখা দেখে আরও অবাক হয়ে গেছে নীরব। লেখাটা ছিল এমন। শোনো এলাকাবাসী, এটা হচ্ছে আমার হবু বর, সো সাবধান, এর দিকে কেউ নজর দিবে না। আর এলাকার মেয়েরা, তোমাদের বলছি, আমার হবু বরের দিকে ভুলেও তাকাবে না। নীরব অবাক হয়ে গেছে সামিয়ার কাণ্ড দেখে। তখন সামিয়াকে নীরব ইনবক্সে নক দিল। সাথে সাথে সামিয়া রিপ্লাই দিয়ে বলল, আমার হবু স্বামী বলো স্ত্রীকে আজ কি করে মেসেজ দিলে? ফালতু কথা রাখেন। দেখেন, আমি আপনার স্বামী টামি না। আর এটা কেন করলেন? আমার পিক আপনার প্রোফাইলে দিয়ে এটা কি লিখলেন? তোমার পিক দিয়েছি, এলাকাবাসীকে জানাতে হবে না, দেখাতে হবে না এটা আমার হবু স্বামী হতে যাচ্ছে? ধুর, আপনার আসলে মানুষ ভালো না। ফার্স্ট টাইম না করে ডিলিট করেন এটা। একদম না, এটা কখনো ডিলিট করবো না, ভুলেও না, এটা আমার হবু স্বামীর পিক। ডিলিট করেন বলছে, হয়তো ব্লক করে দেবো আমি। তুমি ব্লক করতে থাকো, আমি আরো আইডি করতে থাকি। আর ব্লক করলে কিন্তু খুব খারাপ হবে, তুমি কল্পনাও করতে পারবে না। কেন এমন করছেন? আমি তো আপনাকে ভালোবাসি না বললাম, তবুও কেন এমন করছেন? কবি বলিয়ে আছেন কিছু ছেলেরা একটু তেড়া টাইপের হয়, কারণ এদের ভেতর তেড়া অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছে, যার কারণে তারা ভালোবাসায় জড়াতে চায় না। তাদেরকে বলছে আমাদের সোজা অ্যান্টিভাইরাস দিয়ে ঠিক করতে, রাজি না হলে পেছনে লেগে থাকতে, ঠিক কোনো এক সময় নিজের করে নিবে। কিন্তু এই কবিটা কে ছিল আজও জানি না। ধুর, আপনার সাথে আর কথাই বলবো না, যান। যেও না গো প্লিজ আমায় ছেড়ে, আগামীকাল তোমাকে তুলে নিয়ে আসবো তোমার কলেজ থেকে, এখন চলে গেলে। আমার ফোনে টাকা এমবি কিছুই নেই, বাই। এই বলে নীরব অফলাইনে চলে আসে আর মনে মনে বলতে থাকলো, এর মাথায় কতগুলো দাঁত ছিঁড়ে গেছে কে জানে। বললাম ভালোবাসি না, তবুও পিছনে পড়ে আছে। আগামীকাল কি হয় কে জানে। যাই হোক, কলেজ থেকে নিয়ে আসতে পারবে না। তখনই নীরব লক্ষ্য করলো তার ফোনে মেসেজ আসলো। নীরব মেসেজটির দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেছে, কারণ তার ফোনে কেউ 500 টাকা লোড করে দিয়েছে এইমাত্র। তখনই আবার আরেকটি মেসেজ আসলো, 60 জিবি ইন্টারনেট কেউ লোড করে দিয়েছে। এটা দেখে নীরব আরো অবাক হয়ে গেল আর চমকে উঠল। তখন নীরব অবাক হয়ে বলে উঠল, কি দেখছি এগুলো আমি? এটা কি করে হতে পারে? না, এটা হতে পারে না, এটা স্বপ্ন নিশ্চয়। তখনই নীরবের ফোনে বেজে উঠল অপরিচিত ফোন নাম্বার। তখন নীরব ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কি বলছেন? অপর পাশ থেকে সালামের উত্তর দিয়ে বলল, আমি সামিয়া বলছি, তোমার পাশের এলাকার। দূর, আপনি কেন আবার কল দিয়েছেন? আর আমার ফোন নাম্বার কোথায় পেলেন? ফোন নাম্বার যেখান থেকেই পাই না কেন তা জানা তোমার দরকার নেই। শোনো, আমি তোমার ফোন নাম্বারে 500 টাকা লোড করে দিয়েছি আর ফোনে ইন্টারনেট পাঠিয়েছি। এগুলো শেষ করে বলবে আরো পাঠাবো।
কিন্তু সাবধান, অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে না হাড্ডি সব ভেঙে ফেলবে একদম। তখন নীরব রাগী গলায় বলে উঠল, আমি আপনাকে বলছি আমার ফোনে লোড করতে। কেউ বলেনি। আমি আমার হবু স্বামীর ফোনে লোড করে দিয়েছি, লাগলে আরও দিব। আমার সব কিছুই তো তোমার। আমি আপনাকে বলছি আমার ফোনে লোড করতে? কেউ বলছে আপনাকে লোড করতে? উফ, আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না। আমার পেছনে পড়ে থাকবেন না। তবুও কেন কথা শুনছেন না? এমন কেন করছেন? পিছনে পড়ে আছি থাকবো, তবুও তোমাকে ভালোবেসে যাব। এখন না হয় রাজি না, ঠিক আছে, কোনো এক সময় হয়ে যাবে রাজি। আর তখন আঠার মতো লেগে যাব আমি। তখন না হয় তুমি হবে আমার স্বামী। আমি আসলে একটা পাগল। তবে সেটা তোমার জন্য পাগল। বুঝতে পারছি আপনার মাথার তার সব কটা ছিঁড়ছে। হয়তো বা তাই। তোমাকে দেখার প্রথম দিন ক্রাশ খেয়েছি আমি সেই দিনই, নিজেকে হারিয়ে ফেলেছি আমি সেই দিনই। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে আমার প্রতিদিন। মনেতে তোমারই ছবি আঁকি আমি সারাটা দিন। চোখের পাতা বন্ধ করলে স্বপ্নে তোমাকে দেখি আমি। ধুর, ফোন রাখেন তো আপনি এখন। আছে এটা কথা রেখে আর একটু কথা বলি। আপনি ফোন কাটবেন নাকি আমি কাটবো? আরেকটা কথা, ফোনে লোড করা টাকা আমি আপনাকে দিয়ে দেব। আরেকটা কথা, আপনার সাথে আমার যায় না, আমাদের বয়সের অনেকটা পার্থক্য। সামিয়া তখন রেগে গিয়ে বলল, উফ, বয়স পার্থক্য, বয়স পার্থক্য, বারবারই একই কথা বলিস কেন? হ্যাঁ, তোর সাথে এখনো ভালো করে কথা বলছি কারণ তোকে ভালোবাসি, নয়তো এতক্ষণে ঘূর্ণিঝড় বয়ে যেত তোর উপর। বয়স কোনো ব্যাপার না। এখন সিনিয়র জুনিয়র প্রেম ভালোবাসা বিয়ে বেশি হয়। আর আমি ভালোবাসি তোকে। আমি বয়স নিয়ে সিনিয়র এটা নিয়ে কোনো কথা শুনতে চাই না। আর একবার উল্টাপাল্টা কথা বলে না তোর বাসায় গিয়ে মেরে আসবো আমি। আমি টাকা দিয়েছি, আরও দিব। যদি সেগুলো ফেরত দেওয়ার কথা বলিস আর একবার, তাহলে সত্যি সত্যি তোকে কিছু একটা করবো আমি। সামিয়ার কথা শুনে নীরব কিছুটা ভয় পেয়ে গেল আর ভয়ে চুপ করে রইল। তখন সামিয়া শান্ত গলায় বলল, আমার প্রিয় হবু স্বামী, সুন্দর করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো তুমি। আমি ফোন রাখছি এখন। এই বলে সামিয়া ফোন কেটে দিল। তখন নীরব মনে মনেই বলল, শয়তান মেয়ে, কথাই শোনো না, হেব্বি তেরো মেয়ে একটা। যাক, ভালোই হলো, শীতে এতগুলো টাকার এমবি পেয়ে গেলাম। এই বলে নীরব ফোনটা নিয়ে ফেসবুকে আবার চলে গেল। তখন দেখলো তাদেরই এলাকার মেয়ে ঝুমুর ফেসবুকে তার ফটো আপলোড করেছে। তখন নীরব লাভ রিকোয়েস্ট দিয়ে একটা কমেন্ট করলো আর ইনবক্সে গিয়ে মেসেজ দিল। নীরব আর ঝুমুর খুব ভালো বন্ধু, তারা একই কলেজে একই ক্লাসে পড়ে। তখন ঝুমুর উত্তর দিল আর নীরব বলল, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালোই আছে। আজ তোকে তো ছবিতে খুব সুন্দর লাগছে, ক্রাশ খাওয়ার অবস্থা। তাই নাকি? খুব সুন্দর লাগছে ছবিতে, পুরাই মদের ডিব্বা। যা শয়তান, বান্দর হারামি, তোর সাথে কোনো কথা নাই। রাগ করিস না, খুব সুন্দর লাগছে, পুরাই কিউটের ডিব্বা। লজ্জা দিস না তো। যা বাবা, এত লজ্জার কি হলো? প্রশংসা করলাম। থাক, আর প্রশংসা করতে হবে না, বাদ দে এই কথা। এখন বল, আঙ্কেল আন্টি কেমন আছে? ভালোই আছে। তোর বাসার সবাই কেমন আছে? ভালোই আছে। আগামীকাল কলেজ যাবি না? যাব, একটু লেট হবে হয়তো, কিছু কাজ আছে। ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজ দেখা হচ্ছে। হুম। তারপর নীরব সাথে সাথে ফেসবুক থেকে বেরিয়ে আসলো, অফলাইনে চলে আসলো। এসে তারপর ফোনটা চার্জে বসিয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর খাবার খাওয়ার জন্য ডেকে গেল নীরবের আম্মু। তারপর নীরবকে সবার সাথে খাবার খেয়ে এসে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে গেল খাবার টেবিলে। গিয়ে দেখলো তার বোন বসে আছে। তখন নীরবকে আদিবার মাথায় টোকা দিয়ে বলল, কি রে বুড়োর বউ, তুই রান্নাঘরে না গিয়ে এখানে কি করছিস? মেরে মুখ ভেঙে দিব। বুড়োর বউ বললে? তুই বুড়োর জামাই, শয়তান কুত্তা। তখন নীরব হাসতে হাসতে বলল, তাই নাকি? বুড়োর বউ বলে কে? উফ, দেখ, বুড়োর বউ বলবি না। আমি কি বিয়ে করছি নাকি? তাহলে তুই রাগিস কেন? কেমন জানি শুনতে খারাপ লাগে। তাই তো তোকে বুড়োর বউ বলছে, বিয়ে করিস নি বলে।
তোকে সুন্দর দেখে একটা বুড়োর কাছে বিয়ে দেবো। নীরব আর বাকি কথা বলতে পারলো না। তার আগে আদিবা জোরে চিল্লাতে চিল্লাতে বলল, আম্মু, ওই আম্মু, দেখছো তোমার বান্দর পোলা আমার সকাল সকাল রাগ উঠাচ্ছে। তখন নীরবের আম্মু রান্নাঘর থেকে বলল, আমি যদি এখন রান্নাঘর থেকে আসি তাহলে তোদের দুটোকে আজ মেরে তক্তা বানাবো। তখন নীরব আদিবাকে বলল, ওই এত আম্মু করিস কেন? কিছু হলে আম্মু বে। জিব্বা কেটে দেবো শয়তান কথাকার। তখনই নীরবের আম্মু আসলো আর বলল, এই নে ডিম দুটো সিদ্ধ করা, দুজনে খেয়ে নি, আমি খাবার নিয়ে আসছি। ডিমটা ছেলে দিতে আমায়। ছিলে রে, আমি পারবো না। তারপর নীরবের আম্মু চলে গেল। তখন আদিবা বলল, দেখি আমি ছিঁড়ে দেই। ইস, শখ কত! আমি শেয়ালের কাছে দেবো মুরগি রাখতে, দরকার নেই, আমি নিজে ছিল নেব। যদি ডিমটা নিতি তাহলে আর খুঁজে পেতি না। জানি তো, তাই দিইনি। তারপর দুজন ডিম ছেলে খেয়ে নিল। কিছুক্ষণ পর নীরবের আম্মু খাবার নিয়ে আসলো। তখন নীরব বলল, আম্মু আব্বু কোথায় দেখছি না ঘুম থেকে উঠে? তখন আদিবা বলে উঠল, আম্মু চলে গেছে, আজ সকাল সকাল কাজ পড়ে গেছে তাই। ও আচ্ছা। তারপর নীরব আর আদিবা খাবার খেয়ে চলে গেল যে যার রুমে। নীরব গিয়ে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল তার আম্মুর কাছে বলে। আদিবার স্কুল অন্য রাস্তায়, তাই নীরব নিয়ে আসতে পারেনি। তখনই দেখলো সামনে তানিম দাঁড়িয়ে আছে। নীরবের বন্ধু তখন তানিম কাছে এসে বলল, তুই চলে আইছিস? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এত তাড়াতাড়ি চলে আসলি কেন? এখনো 1 ঘন্টা সময় আছে। দূর, বাসায় আর ভালো লাগে না তাই চলে আসছি। তাহলে আমার বাসায় চলে আসতে। ভালো লাগছিল না তাই যেতে পারিনি। ঠিক আছে, চল। তারপর নীরব আর তানিম হেঁটে হেঁটে যেতে লাগলো। নীরবের কলেজ খুব বেশি দূরে না, হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। তারপর নীরব আর তামিম হেঁটে যেতে লাগলো। সামনে পাশের এলাকার রাস্তা যোগ হয়েছে, আর নীরব যে এলাকায় থাকে সেটাও যোগ হয়ে গেছে। দুটি রাস্তা যোগ হয়ে গিয়ে একটা রাস্তা হয়েছে সামনে থেকে। তখনই দেখে সামিয়া সামনে তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে হকি স্টিক নিয়ে। তখন তামিম বলল, কি ব্যাপার সামিয়া, আজ এখানে দাঁড়িয়ে আছি কেন? তাই তো, সামিও তো এখানে এসে দাঁড়িয়ে থাকার কথা না। নিশ্চয়ই কাউকে মারতে আসছে, হাতে দেখ হকি স্টিক। হয়তো তাই হবে। তখন নীরব তাদের সামনে যাওয়ার পর সামিরা পথ আটকে দাঁড়ালো আর নীরব বলল। কি হলো, পথ আটকে রাখলে কেন? তখন সামিয়া নীরবের শার্টের কলারে ধরে রাগী গলায় বলল, তোকে আমি কি বলেছিলাম কোনো মেয়ের সঙ্গে কথা না বলতে, আর তুই কোন সাহসে ফেসবুকে গিয়ে ঝুমুকে লাভ রিয়েক্ট দিলি আর কমেন্ট করে কি বলি তোমার সুন্দর লাগছে তাই না? নীরব তো সামিরার কথা শুনে পুরাই অবাক। তখন নীরব মনে মনে বলল, এই মেয়ে কি করে জানলো? এই মেয়ে কি করে জানলো আমি ঝুমুর লাভ রিয়েক্ট দিয়েছি কিনা, কমেন্ট করেছি কিনা? এ তো দেখি সিআইডির মতো লেগে আছে। তখন সামিয়া রেগে চিল্লিয়ে আবার বলল, কি হলো কথা বল, উত্তর দে। কেন তুই গিয়ে অন্য মেয়েকে বলবি তোমাকে অনেক সুন্দর লাগছে? কেন বলবি এই কথা? হ্যাঁ, নীরব সামিয়ার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হয়ে গেছে, আর সামিয়ার রাগ দেখে ভয় পেয়ে গেল। আর তখন নীরব বলল, না মানে ঝুমুর আমার বন্ধু, একই কলেজে পড়ি, একই ক্লাসে, তাই তার প্রশংসা করলাম। তোর প্রশংসার গুলি মারি আমি? তুই বলবি কেন তাকে সুন্দর লাগছে? তোর বন্ধু থাক আর যাই থাক, আমি নিষেধ করার পরেও কেন তুই গিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়ে তারিফ করবি? হুম, আমি না না করেছি তোকে কোনো মেয়ের দিকে তাকাতে, না করেছি না আমি? সামিয়া রেগে চিল্লিয়ে বলল কথাগুলো। নীরব প্রচণ্ড ভয় পেয়ে গেল আর চুপ করে রইল। সামিয়া অনেক রেগে আছে। নীরব জানে এখন কিছু বললেই আরও রেগে যাবে সামিয়া, তাই নীরব চুপ করে রইল। তখন সামিয়া হকি স্টিক দিয়ে নীরবকে 2টা পায়ে বাড়ি দিল। নীরব ব্যথা পেয়ে সাথে সাথে মাটিতে বসে পড়ল। তখন সামিয়া নীরবের কলার ধরে উঠিয়ে গাড়ির সাথে চেপে ধরে বলল, তুই শুধু আমার আর কারো না, তুই যদি ভুলেও আর কোনো মেয়ের দিকে তাকাস তাহলে
জানে ফেরে মেরে ফেলবো একদম তোকে, তারপর নিজেও মরবো। তুই আমার রাগ জানিস কেমন ভয়ঙ্কর। তখন নীরব কান্না ভেজা কণ্ঠে ভয় ভয় বলল, আপনি কেন এমন করছেন আমার সাথে? প্লিজ আমার পিছু ছাড়ুন। তখন সামিয়া হকি স্টিক ফেলে এক হাতে গলা চেপে ধরে নীরবের, আর এক হাত দিয়ে গাল চেপে ধরে বলল, একদম মেরে ফেলবো। আর একবার এই কথা বলতে, তোকে ভালোবাসি আমি। তখনই তামিম এসে ভয়ে ভয়ে বলল। আপু, আমাদের কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে। তখন সামিয়া রেগে তামিমকে বলল। তো সেটা আমায় বলিস কেন, তুই যা। তখন তামিম ভয় পেয়ে গেল আর কিছু না বলে চলে যাচ্ছিল। তখন নীরব ডেকে বলল। তারিন, দাঁড়া, আমিও যাব। 1 মিনিট। এই বলে নীরব যেতে চাইল, কিন্তু সামিয়া যেতে দিল না। গলা চেপে ধরে আছে। তখন বলল। আমি তোকে যেতে বলেছি। প্লিজ এখন যেতে দিন আমায়, কলেজের সময় হয়ে যাচ্ছে। তখনই সামিয়ার এক বান্ধবী এসে বলল। সামিয়া, ছেড়ে দে এখন, কলেজ যেতে দে, পরে না হয় দেখে নিস। ঠিক আছে, তোর একটু ওইদিকে যা। সামিয়ার কথা শুনে সবাই অন্যদিকে চলে গেল। আর সামিয়া আসতে আসতে তার ঠোঁট নীরবের কাছে নিয়ে আসতে লাগলো। তখন নীরব বলল। কি করছেন? আপনি তো কাছে আসছেন কেন? চুপ, মাথা অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা করতে হবে। তখন সামিয়া নীরবের মাথা শক্ত করে ধরে তার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। নীরব তো অবাক হয়ে টাসকি খেয়ে গেল। সামিয়া কিস করে 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল। বাহ, হ্যাপি টেস্ট তো তোর। তখন নীরবের ঠ্যাট ভাবলো আর বলল। এটা কি করলেন আপনি? কেন, ভালো লাগেনি আবার করব? না না, আপনি এটা কেন করলেন? আমার মাথা ঠান্ডা করতে। আর শোন, তোর ফেসবুক আইডি পাসওয়ার্ড আমায় দিয়ে যা। বল তোর ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কি? আমার ফেসবুকের পাসওয়ার্ড আপনাকে দেবো কেন? তখন সামিয়া হকি স্টিক নিয়ে বলল। এখন বল দিবি নাকি এটা মারবো? তখন নীরব ভয়ে ভয়ে দিয়ে দিল। তখন সামিয়া বলল। এখন যা। আর একটা কথা, ফেসবুকের তোর আইডির পাসওয়ার্ড যেন চেঞ্জ না হয়। আর যত তাড়াতাড়ি পারিস এই কলেজ থেকে অন্য কলেজে যাবি। আর কলেজে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবি না, কথা বলবি না একদম। ফেসবুকেও কোনো মেয়ের দিকে তাকাবি না, লাইক কমেন্ট করবি না একদম। যা এখন। আর একটা কথা, বিকেলে আমার এলাকায় আসবি, এখন যা। তখন নীরব আর কোনো কথা না বলে চুপ করে চলে আসলো। তানিম ভয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব তানিমের কাছে যাওয়ার পর তানিম বলল। আমি মনে করেছি তোকে আজ যেতেই দিবে না কলেজে। কিছু বলিস তুই? আচ্ছা, পায়ে যে বাড়ি দিল, ব্যথা পাইছিস? অনেক ব্যথা পাইছে, এখনো ব্যথা মনে করছে, মনে হয় ফুলে গেছে। কি সাংঘাতিক মেয়ে! সামান্য লাইক কমেন্ট করেছিস বলে মেয়ের আইডিতে এত ধামকি দিল, মারলো। শয়তান মেয়েটা, কথা বলে শুনি না তার আমি। বিয়ের আগেই এত কড়া শাসন, বিয়ের পর কি করে কে জানে এই মেয়ে। হুম আজ তো ভাগ্য ভালো, তোকে আজ মেরেছে কম। যে রাগ দেখলাম তার তুলনায় মায়ের কম হয়ে গেছে। আর একটু মার দিলে ভালো হতো। শালা তুই মনে মনে এটাই বলছিস, আর তুই বলছিস আরো মারতে, তাই না? তা ঠিক, একটু একটু দোয়া করছি। এই বলে তানিম ফিক করে হেসে দিল। তা দেখে নীরব বলল। শালা হারামে, তুই দাঁড়া, আমি তোকে এখনো দিচ্ছি মায়ের। তাই নাকি? তুই ধরতে পারবি আমায়? তামিম এই বলে দিল দৌড়। আর নীরব পেছনে পেছনে ছুটছে। দৌড়াতে দৌড়াতে কলেজের গেটের সামনে চলে আসলো। তখন তানিম দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। নীরব পেছন থেকে এসে ধরে বলল। এই তো ধরে ফেলছে, এখন কোথায় যাবি? দাঁড়া, মারিস না, ক্লান্ত হয়ে গেছি। তখন এইগুলো শয়তানি করে বলছি। আমি কি বন্ধু হয়ে এই দোয়া করতে পারি বল? আর বাম দিস না, সেদিন হোটেলে তুই খাবারের বিল দিবি বলে চলে গেছিস হারামে। আরে সেদিন টাকা ছিল না, তাই বলছিলাম ভাত খেয়ে তারপর চলে আসছি। ঠিক আছে চল, এখন যাওয়া যাক কলেজের ভিতরে। তারপর নীরব আর তামিম কলেজের ভেতর চলে গেল। যাওয়ার পরে মাঠের এক সাইড দিয়ে হাঁটছে। সকল ছাত্রছাত্রী চলে আসছে।
অনেকে মাঠে আছে আর অনেকেই ক্লাসে। তখনই নীরবের সামনে একটা মেয়ে আসলো আর এসে নীরবের হাতটি ধরে হাঁটু গেড়ে বসে বলল, প্রথম দেখায় আমি তোমার মায়ায় পড়ে গেছি, এক দেখায় প্রেমে পড়ে গেছি তোমার, ভালোবেসে ফেলেছি তোমাকে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নীরব আর তানিম তো এই কথা শুনে পুরাই অবাক হয়ে গেছে। তখন পাশে তাকিয়ে দেখে সামিয়ার একজন বান্ধবী দাঁড়িয়ে আছে। সে কলেজে পড়ে, তার নাম হচ্ছে নীলা। তাকে বলা হয়েছে নীরব কলেজে আসলে খেয়াল রাখতে কি করে কলেজে। তখন সেই প্রপোজ করা দেখে দৌড়ে চলে গেল। তখন নীরব ওই মেয়েকে বলল, কি বলছেন? আপনি পাগল হয়ে গেছেন? কি আমল তোমার বলছেন? তখন সে মেয়েটি বলল, ভাইয়া রাগ করবেন না, আমি র্যাগিং এর শিকার হয়ে গেছি, তাই এটা করতে হলো। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি তো উল্টো আমি বিপদে ফেলছো। সাথে তুমি। কি বিপদ হয়েছে ভাইয়া? সেটা পরে বলবো, প্লিজ। তুমি আচ্ছা ক্লাস করো না, বাসায় চলে যাও, নয়তো তোমার সমস্যা হবে। আমি আসছি ছুটি নিতে, বাসায় চলে যাব। ছুটি নিয়েছি, বাসায় যাব, তখনই তারা ডেকে র্যাগিং করলো আর বললো কাউকে প্রপোজ করতে। হয়েছে, এখন তুমি জলদি যাও বাসায়। ঠিক আছে ভাইয়া। তখন মেয়েটা চলে গেল আর তানিম বলল, কাম সারছে, নীলা তো গেছে সামিয়াকে খবর দিতে, এখন কি হবে? কি আর হবে এসে? আজ তুফান ছুটাবে, কলেজে যুদ্ধ শুরু হবে। আল্লাহ ভালো জানে কি হয়। হুম, এমনিতেই কোনো মেয়ের সঙ্গে তোকে দেখতে পারে না, কথা বলতে পর্যন্ত দেয় না, রেগে অ্যাটম বম হয়ে যায়। এখন তো তোকে প্রপোজ করছে অন্য মেয়ে, এটা শোনার পর কি করে এসে কে জানে। অনেক ভয় করছে এখন। যে রাগী মেয়ে, নিশ্চয়ই আজ আমার কপালে দুঃখ আছে। তা তো আছেই, সত্যি কথা বলে দিবি, মেয়েটা তো আর ইচ্ছে করে তোকে প্রপোজ করেনি। সত্যি কথা বললে কথা শুনবে না। আমি যদি বলি তাকে র্যাগিং করছে, সে বলেছে আমি প্রপোজ করছে, কখনো এটা বিশ্বাস করবে না। তাই আর আমি একটা উল্টো বুঝবে আরো। হুম, আচ্ছা চল ক্লাসে, দেখা যাক কি হয়। চল ক্লাসে। তারপর তানিম আর নীরব দুজন ক্লাসে চলে গেল। গিয়ে জানালার কাছেই বসলো দুজনেই। সেখান থেকে কলেজের মাঠ দেখা যায়। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম আসলো, তখন সবাই দাঁড়িয়ে গেল আর ম্যাডাম তখন বলল, বসো সবাই। আর কেমন আছো তোমরা সবাই? তখন সবাই উত্তর দিল ভালো আছে, আর ম্যাডামকে জিজ্ঞেস করলো কেমন আছে। তখন ম্যাডাম উত্তর দিল, আমিও ভালো আছি। এই বলে ম্যাডাম তার জায়গায় বসে পড়ল। তখন তামিম নীরবকে বলল, দোস্ত রেডি হয়ে যা, ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে তোর দিকে, সাবধান। কই কই ঝড়? একটু কলেজের মাঠের দিকে তাকিয়ে দেখ, তাহলে ঝড় দেখতে পারবি। তখন নীরব তাকিয়ে দেখে এই ঝড়ের মানে হচ্ছে সামিয়া আসছে আর প্রচণ্ড রেগে আছে। নীরব দেখলো হাতে রড নিয়ে আসছে দৌড়ে। নীরব এটা দেখে ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ভয়ে কাঁপতে লাগলো। তখন তানিম বলল, কিরে, কি হলো, কাঁপাকাঁপি শুরু করলি কেন? দোস্ত আমি শেষ। আজ এ মেয়ে যে পরিমাণ রেগে আছে, দেখা যাচ্ছে তার একটু যদি রাগে আমার রড দিয়ে মেরে দেয়, তাহলে আমি শেষ। আমার শিশু শিশু হাড্ডি কুড্ডি সব ভেঙে যাবে। ভাগ্য ভালো মেয়েটা চলে আছে কলেজ থেকে, নয়তো তার কি হতো কে জানে। হুম, তা ঠিক, মেয়েটা বেঁচে গেছে। তখন নীরব ভয়ে তাদের বেঞ্চের নিচে গিয়ে বসে পড়লো আর বলতে লাগলো। আল্লাহ রক্ষা করেন এর থেকে। তখন তানিম বলল, আরে ব্রেঞ্চের নিচে গেলি কেন? ভয় দোস্ত। আর একটা কথা যদি আমার কথা জিজ্ঞেস করে, বলবি বাসায় চলে গেছে, কলেজে নাই। হা 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 হা, বললেও লাভ হবে না। তখনই সামিয়া ক্লাসে দৌড়ে ঢুকে। তখন ম্যাডাম বলে, এই মেয়ে, তুমি ক্লাসে না বলে প্রবেশ করলে কেন? তখন সামিয়া ম্যাডামের দিকে রাগের দৃষ্টিতে ফোপাতে ফোপাতে তাকায়। তখন ম্যাডাম উল্টো ভয়ে চুপ হয়ে গেল। তখনই সামিয়া রাগী গলায় চিল্লাতে চিল্লাতে বলে, কার এত বড় কলিজা আমার জিনিসের প্রতি নজর দিয়েছে? প্রপোজ করছে, সামনে আয় দেখি, আজ কলিজা ছিঁড়ে নিয়ে যাব। আমার জিনিসের দিকে চোখ দিয়েছে কে সে? সবাই ভয়ে চুপ করে রইল। ভয়ের কারণ সবাই সামিয়াকে চেনে।
এবং তার ভাইকেও তার ভাইয়ের জন্য তাকে চেনে, কারণ তার ভাই মাস্তান সবাই চেনে আর সবাই জানে তার বোন সামিয়া। তখন সামিয়ার বান্ধবী আরও কিছু লোক আসে ক্লাসে। তখন সামিয়া বলে, কি হলো? কেউ কথা বলে না কেন? কে নীরবকে প্রপোজ করেছে? তখন সবাই একসাথে বলে কেউ জানে না, দেখেনি। তখন সামিয়া আরও রেগে যায়। তখন তানিমের কাছে গিয়ে বেঞ্চে রড দিয়ে বাড়ি মেরে জিজ্ঞেস করে, তুই বল, কে প্রপোজ করেছে? তুই তো ছিলি সাথে। আর মেয়েটাকে বল, আজ ওর চোখ তুলে ফেলবো আমি। আমার জিনিসের দিকে নজর দেয়, কত বড় সাহস ওর! তানিম তো ভয়ে আগে এমনিতেই শেষ। সামিয়াকে দেখলে তার ভয়ে বুক কাঁপে। তার উপর আবার এখন সামনে এসে ধমক দিয়ে রড নিয়ে এসে বলছে। তানিম ভয়ে চুপ করে কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। তখন সামিয়া আবার রাগী গলায় জিজ্ঞেস করলো। কি হলো বল, না তো তোকে এখন রড দিয়ে মারবো। তখন তানিম ভয়ে ভয়ে বলল, আমি জানি না। নীরব জানে। কে কে কে? নীরব কই? নীরব বেঞ্চের নিচে বসে আছে। বেঞ্চের নিচে কি করে? আপনি জিজ্ঞেস করেন। তখন সামিয়া চুপি চুপি দেখে নীরব চুপ করে বসে আছে আর কাঁপছে ভয়ে। তখন সামিয়া বলল। এই তুই বেঞ্চের নিচে কি করিস? বাইরে আয়। নীরব চুপ করে রইল ভয়ে। তখন সামিয়া রাগী গলায় আবার বলল। কি হলো, বাইরে আয়। তখন নীরব ভয়ে ভয়ে বলল, না, আর যাবো না। আয় বলছি। না, আমি এখানে ঠিক আছে, আপনি বলেন। তোকে আসতে বলেছি, বেরিয়ে আয় তুই। নীরব মাথা নাড়িয়ে না বলল। তখন সামিয়া বসে নীরবের কলার ধরে টেনে বের করে বলল, তুই বেঞ্চের নিচে কি করিস? হ্যাঁ, আগে বল। তুই মেয়েকে উত্তর দিলি কি প্রপোজের? সামিয়া রড উঁচু করে মারার প্রস্তুতি নিয়ে কথাগুলো বলল। এখন নীরব উল্টোপাল্টা কিছু বললে মেরে হাড্ডিকুটি সব ভেঙে দেবে। তখন নীরব ভয়ে বলে দিল, আমি কিছু বলিনি। মেয়েটা র্যাগিংয়ের শিকার হয়ে আমায় প্রপোজ করছে। র্যাগিং না ছাই, আমি জানি তাকে সত্যি সত্যি প্রপোজ করেছে ও। বল কে মেয়েটা সে? জানি না আমি কে আমার মেয়ে। তখন সামিয়া মেয়েদের দিকে নিয়ে গিয়ে বলল, এখন দেখ, এখানে এই মেয়েটা আছে, দেখা আমায়। এখানে নেই সে মেয়ে, আমি চিনি না তাকে, সত্যি। ফাজলামো করিস? চিনিস তাকে? তোকে প্রপোজ করেছে আর তুই চিনিস না? এই বলে সামিয়া নীরবকে একটা বাড়ি দিল রড দিয়ে পায়ে, আর গলা চেপে ধরে বলল, একদম মেরে ফেলবো। মিথ্যে কথা বললে সত্যি করে বল, কোন মেয়েটা? তুই শুধু আমার আমার তোর দিকে কেউ চোখ তুলে তাকালে না, মেরে ফেলবো আমি একদম। প্রপোজ করার কথা তো বাদই দিলাম, তুই শুধুই আমার, শুধু আমার। নীরব চুপ করে আছে ব্যথায়। তার পায়ে মারার জন্য ব্যথা পেয়েছে। ক্লাসের সবাই ভয়ে চুপ করে রইল। অনেক ছাত্রছাত্রী অন্য ক্লাস থেকে এসে চুপি চুপি দেখছে। তখন সামিয়া আবার বলল, তাহলে নিশ্চয়ই তুই মেয়েটার প্রপোজ একসেপ্ট করে পাঠিয়ে দিচ্ছিস কলেজ থেকে। তখন নীরব কিছু বলার আগে তানিম বলল, আপু, না না, প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। মেয়েটা র্যাগিংয়ের শিকার হয়েছিল, তাকে বলা হয়েছে প্রপোজ করতে, তাই তাদের কথায় বাধ্য হয়ে প্রপোজ করছে। আর মেয়েটা কলেজ থেকে ছুটি নিয়ে চলে গেছে বাসায়। সত্যি কথা তো? সত্যি বলছি। আর প্রপোজ করা মাত্র আপনার লোক দেখে চলে গেছে, বলতে বাকিটুকু না দেখে। তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো আর এসে বলল, কি হয়েছে? সবাই ক্লাস রেখে এখানে কেন? তখন ম্যাডাম সামিয়াকে দেখিয়ে বলল, এর জন্য? তখন প্রিন্সিপাল স্যার সামিয়াকে দেখে বলল, আরে সামিয়া, তুমি এখানে কেন? আমার জানকে প্রপোজ করছে, তাই আসছিলাম দেখতে কার এত বড় কলিজা, কে আমার জিনিসের দিকে চোখ দিয়েছে। ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, বসে কথা বলি। তোমার ভাই কেমন আছে? ভাইয়া ভালো আছে। আর বসবো না, চলে যাবো আমি, আমার জানকে নিয়ে চলে যাচ্ছি। আর আগামীকাল থেকে এই কলেজে যেন আর র্যাগিং না হয়, আর আমার জানের দিকে যেন কেউ চোখ তুলেও না তাকায়। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। আর নীলা কই তুই? হুম। তখন সামিয়া বলল, বাইরে আয়, কথা আছে তোর সাথে। ঠিক আছে, চলো।
তখন নীরবকে টেনে নিয়ে সাথে বাহিরে চলে গেল সামিয়া আর নীলা। সামিয়া বাহিরে গিয়ে বলল, শুন নীলা, যা হওয়ার হয়েছে। ওই মেয়েকে বলে দিস যাতে ওর দিকে চোখ তুলেও না তাকায় আর। ঠিক আছে, আমি বলে দিব। আচ্ছা আমি তাহলে এখন যাই, তুই গিয়ে ক্লাস কর। ঠিক আছে, আমি যাই। তখন নীরব বলল। আমি ছাড়েন, আমিও ক্লাসে যাব। তখন সামিয়া নীরবের একটা হাত চেপে ধরে আর এক হাতে রড ফেলে কলার ধরে বলল, তোর আজ ক্লাস করা লাগবে না, তোর সাথে আমার পার্সোনাল ক্লাস হবে। আমার রুমে চল। ছি, কি উল্টো উল্টো বলছেন, ছাড়েন, আমি যাব না। তা বললে তো হবে না, অনেক দিন তোর হাতর নেওয়া হয়নি, আজ নিতে হবে। আমি যাবো না। আপনি যেমন রাগী তেমন লুচ্ছা। আমার ইজ্জত হারাতে চাই না আপনার সাথে গিয়ে। ছাড়েন, আমি ক্লাসে যাবো। ছাড়েন। এই বলে নীরব সামিয়ার হাত থেকে ছুটতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন সামিয়া বলল, আমায় নিয়ে যাবো আবার ভাবিস তুই, কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার সাথে যেতে হবে। তখন নীরব কিছু বলতে যাবে তার আগেই সামিয়া আবার বলল, হয়ে আছে তোর জন্য মন পাগল। চোখ দুটো খুঁজে তোকে সারাটিক্ষণ ভাবতে পারছি না তোকে ছাড়া কিছুই। ঘুমটা হচ্ছে না, রাতটা জাগতে হচ্ছে তবু। তোর চিন্তায় সারাটা রাত জেগে ভাবতে থাকি কবে হবি তুই আমার আর আমি তোর পাগলি। নিজেই বাঁচি না নিজের জ্বালায়, আবার আসছে আরেক পাগল, তাকে পালতে হবে। ধুর, ছাড়েন তো, আমি ক্লাস করব। আমি বললাম না ক্লাস করা লাগবে না, বুঝতে পারছি, চল তুই আমার সাথে। আপনি বলার কি এই কথা? হ্যাঁ, ছাড়েন বলছি। বুঝতে পারছি, চল তুই আমার সাথে। এই বলে সামিয়া নীরবকে টেনে কলেজের বাইরে নিয়ে চলে আসলো। তখন নীরব বলল, আপনি কেন আমার পাগলামি করছেন? আমি বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তবু কেন পিছু পড়ে আছেন আমার? পেছনে পড়ে আছি কারণ তোকে ভালোবাসি, তোর পাগলি হয়ে আছি আমি, তোর খেয়াল রাখছি আমি, তোর দিকে কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো তাকে আমি। তুই শুধু আমারই আর কারো না। কখনো না। আপনি মুখে বললে হয়ে যাবে নাকি? এই সামিয়া যখন যা চায় তাই নিয়ে ছাড়ে। তুই শুধুই আমার আর কারো না, আমি আর কারো হতেও দেব না তোকে। শুনেন, জোর করে কারো কাছ থেকে টাকা নিয়ে যেতে পারবেন, জোর করে মানুষের সম্পত্তি আদায় করতে পারবেন, কিন্তু কারো ভালোবাসা জোর করে নেওয়া যায় না। তুই শুধুই আমার ভালো, আমায় ভালোবাসবি আর আমি তোকে, প্রয়োজন হলে তাই করব। ভালোবাসা হয় মন থেকে, জোর করার মাধ্যমে হয় না ভালোবাসা। আর ভালোবাসা দুজনের রাজি থাকতে হয় এবং পাশাপাশি দুটি মনের ফিলিংস দুজনের দিকে টানতে হয়, তাহলে ভালোবাসার সম্পর্ক হয় পারফেক্ট। আর আপনার মধ্যে আর আমার মধ্যে মনের মিল তো দূরের কথা, কোনো দিকেই মিল নেই। এটা কখনো হবে না, বোঝার চেষ্টা করেন। এত জ্ঞান দিস না তো আমায়, আর এত হিসেব করার সময় নেই। আমি তোকেই চাই, তুই রাজি থাক বা না থাক তা দেখার দরকার নেই আমার। আমি রাজি আছি তাতেই হবে, তোর মনের দরকার নেই আমার। মন দিলে দিবি, না দিলে নাই। ভালোবাসলে বাসবি, না বাসলে নাই। আমি জোর করেই সব করব। শয়তান ফাজিল এ তোর মাইয়া, এটা একটু না অনেকটাই তারা মাইয়া। ফাজিল মায়া কোথাকার, এত সুন্দর করে জ্ঞান দিলাম তবুও কাজ হলো না। আর যদি ভালোবাসার জ্ঞানের পরীক্ষা মতো হতো তাহলে অবশ্যই ফার্স্ট হতাম, কিন্তু দুঃখের বিষয় এই নামে কিছুই নেই। থাক, কোন একদিন আবিষ্কার হবে। তখনই সামিয়ার পেছন থেকে একটা তার ভাইয়ের লোক বলল, মাঠে মনে হয় রড ফেলে এসেছি, নিয়ে আসা হয়েছে। বাইকে যাব না, গাড়িতে করেই যাব, এটা নয়তো পালিয়ে যাবে। তখন সামিয়া নীরবকে বলল, উঠ গাড়িতে। না, আমি যাবো না। আরে বাসায় নিয়ে যাব না এখন, তো কোথায় নিয়ে যাবেন? মার্কেটে যাব, চল। আমি কি করব? আমি যাব না। যাবি নাকি? রড নিতে হবে। তখন নীরব ভয়ে ভয়ে বলল। না না, রড নিতে হবে না, আমি উঠছি। সামিরা তখন নীরবের গাল টেনে বলল, এই তো গুড বয়, ব্যা। উঠতে এখন। তখন নীরব গাড়িতে উঠলো। গাড়িটা ছিল BMW। নীরব পেছনে বসতে যাবে তখনই সামিয়া বলল, আরে পেছনে না, সামনে বসো। কি আর করার, নীরব কথা মতো সামনে বসে পড়ল। তখন সামিয়া তার লোকদের কিছু একটা বলে ড্রাইভিং সিটে বসে পড়ল। তখন নীরব বলল, আপনি কি ড্রাইভিং করবেন? আমি আজ ড্রাইভ করব। তো আপনার লোক গাড়িতে ওঠে না কেন, দাঁড়িয়ে আছে কেন?
না, তাদের নিয়ে যাব না, আমরা দুজন যাব আজ লং ড্রাইভে। সেটা আবার কোথায় যাবেন? বেশি দূরে না, সামনে ওই বনের ভেতরের রাস্তাটা দিয়ে একটু যাব। কেন কেন সেখানে কেন? এমনি চলো। উফ, আপনাদের বলে দেই, বন এই কলেজ থেকে বেশি দূরে না, একটু দূরে, কিন্তু সেখান দিয়ে কেউ বেশি চলাচল করে না, শুধু গাড়ি ছাড়া। কিছু মানুষ শুধু চলাচল করে যাদের বাড়ি এইদিকে বনের মধ্যে দিয়ে রাস্তাটা হয়েছে। তখন সামিয়া গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে যেতে লাগলো। নীরব চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তখন আর কিছুটা দূরে যাওয়ার পর সামিয়া বলল, কি হলো, চুপ করে বসে আছো যে? তো কি করব, নাচবো নাকি? শোনো না, আসো দুজন মিলে গাড়িটা চালাই। আপনি একাই চালান, আমি পারবো না। আরে আসো, অনেক মজা হবে। তুমি আমার কোলে বসো, আমি ড্রাইভিং করছি। আমি কিন্তু এখনো নেমে যাব এগুলো বললে। তাই নাকি? দেখি, যাও তো বেরিয়ে। আমি গাড়ি থামালাম। ঠিক আছে, থামান, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা বসো, বোনের সামনে প্রায় এসেই গেছি, সেখানে গিয়ে তারপর থামাচ্ছি। ঠিক আছে। তারপর সামিয়া বনের ভেতরে একটু গিয়ে গাড়িটা একটা সাইডে থামিয়ে গাড়ির গ্লাসগুলো লাগিয়ে দিল। গাড়ির গ্লাসগুলো কালো, বাহির থেকে ভেতরে কারো দেখা অসম্ভব। তখন সামিয়া বলল, এখন পারলে যাও তো দেখি। আমি এখনই বেরিয়ে যাচ্ছি। তখন নীরব গাড়ির বাহিরে যেতে চাইলো, তখন দেখে লক করা হয়েছে, গাড়ি খুলছে না। তখন নীরব সামিয়ার দিকে তাকিয়ে দেখে সামিয়া হাসছে। তখন নীরব বুঝতে পারলো সামিয়া গাড়ি লক করে ফেলেছে। তখন নীরব বলল, কি হলো, গাড়ি লক করে রাখছেন কেন? খোলেন। সামিয়া চুপ করে হাসছে, কোনো কথা না বলে। তখন সামিয়া আস্তে আস্তে তার সিট থেকে উঠে নীরবের দিকে আসতে লাগলো। তখন নীরব বলল, কি ব্যাপার, আপনি এদিকে আসছেন কেন? সামিয়া কোনো কথা না বলে সোজা এসে নীরবের কোলে বসলো আর বলল, এই বনের মাঝের রাস্তায় এখন কেউ নেই, শুধু কিছু গাড়ি রাস্তা চলাচল ছাড়া, আর আমাদের কেউ দেখতেও পারবে না গাড়ির ভেতর। তো কি করবেন আপনি? তখন সামিয়া নীরবের একদম কাছে গিয়ে তার ঠোঁটে কামড় দিল। মাতাল দৃষ্টিতে তাকিয়ে নীরবের ঠোঁট ধরে তার মুখে হাত বোলাতে বোলাতে বলল, এখন তোকে অনেকটা কাছে পেতে চাই, আদর করতে চাই। আগুন জ্বালিয়ে দিয়েছিস তুই, এখন সেটা তোর নিভাতে হবে। ছি, কি বলছেন এগুলো আপনি? ঠিক বলছি, একটু আদর করতে দে এখন আমায়। এই বলে সামিয়া নীরবের ঠোঁট তার দখলে নিয়ে কিস করতে লাগলো। নীরব ছোটার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু সামিয়া তার কোলে বসে এতটাই শক্ত করে ধরে কিস করছে, নীরব কিছুই করতে পারছে না। সামিয়া আস্তে আস্তে পাগলের মতো নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। তখন নীরব লক্ষ্য করলো তার শার্টের সব বোতাম সামিয়া খুলে ফেলছে। শার্ট খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। তখনই সামিয়ার ফোনে একটা কল আসলো, কিন্তু সামিয়া সেদিকে মন না দিয়ে পাগলের মতো নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। নীরবও কিছু বলতে পারছে না। কিছুক্ষণ ফোনটা বেজে কেটে গেল। তখন নীরব লক্ষ্য করলো সামিয়া কিস করতে করতে তার মাত্র শার্টের বোতামে হাত দিয়েছে। সামিয়া শার্ট পরা ছিল। তখনই আবার ফোনটা বেজে উঠল। এইবার সামিয়া ফোনটার শব্দ শুনে রেগে গেল আর বলল, কোন শালারে বারবার ডিস্টার্ব করে রোম্যান্স করার টাইমে? যান দেখি একটু কে আমাদের ডিস্টার্ব করছে, ওয়েট করো। তখন সামিয়া ফোনটা হাতে নিয়ে দেখে তার ভাইয়া কল দিচ্ছে। তখন সামিয়া বলল, ইস, ভাইয়া কল দিয়েছে। যান তুমি তুমি বসো, আমি 1 মিনিট কথা বলে আসছি ভাইয়ার সাথে, আমাদের আজ অনেক ক্লাস করতে হবে। এই বলে সামিয়া নীরবের ওপর থেকে উঠে গাড়ির লক খুলে বাহিরে চলে গেল। তখন নীরব বলল, নাউজুবিল্লাহ, এই মাইয়া আমার মধ্যে আমার নিরীহ শিশুর সাথে কি করছিল এটা? ছি, এই মেয়েগুলো কি করতে পারলো? ছি, আর 1 মিনিট বসে থাকা যাবে না, নয়তো আজ ইজ্জত নিয়ে বাসে ফিরতে পারবো না। পরে কে দেখে নেবো আমি। তখন নীরব আস্তে করে গাড়ি থেকে বের হয়ে দেখলো সামিয়া অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে। তখন নীরব তার শার্টের বোতাম লাগিয়ে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে দিল একটা দৌড়।
দৌড়াতে দৌড়াতে মনে মনে বলল, আল্লাহ, একবার তুমি বাসায় পৌঁছে দাও কোনো মতে আমার। আরে মেয়ের সঙ্গে কোথাও আসা তো দূরের কথা, সামনে যাবে না মেয়ের বাবা। কি ডেঞ্জারাস মেয়ে, সব ইজ্জত কেড়ে নিচ্ছিল। এই বলে নীরব দৌড়ে অনেকটা পথ চলে আসলো, এসে থেমে গেল আর হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে হাঁপাতে লাগলো। তখন নীরব দেখলো সামনে তাদের কলেজ দেখা যাচ্ছে আর তার সামনে একটি গাড়ি এসে মাত্র থামলো। তখন নীরব মনে মনে বলল, এই গাড়িটা কেমন জানি চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে আগে থেকে। থাক, সে যাই হোক, এখন বাসায় যাই, বইগুলো তালিম দিয়ে যাবে। তখন নীরব আস্তে আস্তে যেতে লাগলো। যখনই গাড়ির সামনে গেল তখনই দেখে এটা সামিয়ার গাড়ি। আর সামিয়া তখন গাড়ি থেকে বের হয়ে আসলো আর নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব তো পুরাই অবাক, এত তাড়াতাড়ি কি করে সামিয়া আসলো। তখন সামিয়া এসে নীরবের কলার ধরে টেনে নিয়ে এসে গাড়ির দরজা খুলে পেছনের সিটে ধাক্কা দিয়ে ফেলে দিল। সিটগুলো শোয়ানো আছে। তখন সামিয়া ভেতরে গিয়ে গাড়ির দরজা লক করে দিল আর নীরবের ওপর বসে রাগী গলায় বলল, তোকে কি আমি বলেছিলাম গাড়িতে বসে থাকতে? তুই বেরিয়ে আসলি কেন? কোন সাহসে আসলি বল? সামিয়া কথাগুলো অনেক জোরে বলল। ভাগ্য ভালো গাড়ির সব কিছু বন্ধ, নয়তো বাহির থেকে শুনতে পেত কেউ। নীরব সামিয়ার ধমক শুনে ভয়ে চুপ হয়ে গেছে। তখন সামিয়া আবার বলল, আমি কি বলছিলাম তোকে? আমি বলেছিলাম আমার একটু আদর দরকার আমার তোর থেকে। আর তুই কি করলি? আমি যখনই বাইরে গেলাম তখনই তুই বেরিয়ে চলে আসলি। কি মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? আজ পর্যন্ত এই সামিরের হাত থেকে কেউ যেতে পারেনি, সেখানে তুই তো আরও যেতে পারবি না। তখন নীরব ভয় ভেঙে বলল, আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না? এই শোন, তোর ভালোবাসা গুলি মারি আমি তোকে ভালোবাসতে কে বলেছে? আমি ভালোবাসি, এতেই হবে। চুপ থাক। জোর করে ভালোবাসা হয় না, আর আপনি যা করছিলেন তা একদম ঠিক না। এত লেকচার শোনার টাইম নেই আমার। আমি যা করছি সবই ঠিক। এখন আমি আদর করবো, আমার কাজে যদি বাধা দিস তাহলে তোকে এখানেই মেরে দেবো। যখনই সামিয়া নীরবের শার্টের বোতাম খুলতে যাবে তখন নীরব ঠাস করে সামিয়ার গালে দুইটা চড় দিল। সামিয়া নীরবের এমন আচরণ করা দেখে অবাক হয়ে গেছে। তখন সামিয়া কিছু বলতে যাবে তার আগে নীরব আরো দুইটা চড় দিল। তখন সামিয়া দুই গালে হাত দিয়ে কান্না ভেজা চোখে নীরবের দিকে তাকিয়ে রইল। তখন নীরব বলল, অনেক হয়েছে, আর না। কি মনে করেছেন আপনি নিজেকে? জোর করে সবকিছু নিয়ে নেবেন? পৃথিবীতে যদি জোর করে সবকিছু ছিনিয়ে নিয়েও ফেলেন তবুও কখনো কারো মন নেওয়া যায় না, যদি না সে তার মন দেয় নিজ থেকে। সামিয়া চুপ করে রইল গালে হাত দিয়ে। তখন নীরব আবার বলল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে দুইজনের প্রতি একটা ভালো লাগা থাকতে হয়, তারপর মনের টান থাকতে হয়, তার প্রতি ফিলিংস থাকতে হয়। আমার তেমন কিছু নেই আপনার প্রতি, কারণ আপনার এমন প্যান্ট শার্ট পরা এইগুলো আমার একদম পছন্দ না। আপনি একজন মুসলিম ঘরের মেয়ে মানুষ হয়ে কী করে এগুলো পরে রাস্তায় ঘোরাঘুরি করেন? ছি! আর আপনি কি করতে চাইছিলেন আমার সাথে? একটুবার ভাবছেন? লজ্জা করলো না? আপনি যদি শুধু এদিক থেকে ভালোবেসে এবং এগুলো করেন তাহলে এগুলো কি মনে করছেন কেউ আপনার এমন গন্ডামের প্রেমে পড়বে? কখনো না। আরো বিরক্ত হবে। আপনার ভাই মাস্তান থেকে সবে আপনাকে ভয় পায়, আর আপনি তার সুযোগ নিয়ে এসব করছেন। রাস্তায় ঘোরাঘুরি করেন আর এরকম কাজ কি করে আপনি মাথায় আনলেন? কি করে আপনি মাথায় আনলেন আমার সাথে এগুলো করবেন? ছি! তখন নীরব সামিয়াকে তার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো আমার সামনে আসবেন না বলে দিলাম। আর গাড়ির লক খুলে দিন। তখন সামিয়া গাড়ির লক খুলে দিল আর নীরব তখন বেরিয়ে চলে আসলো গাড়ি থেকে। তখন দেখলো তানিম যাচ্ছে বেরিয়ে কলেজ থেকে। তখন নীরব দৌড়ে তানিমের কাছে গেল আর বলল, কিরে দোস্ত, ক্লাস না করে চলে এলে? তখন তানিম নীরবকে দেখে বলল, তুই আবার কই থেকে এলি ভূতের মতো? মাত্র দেখলাম আশেপাশে কেউ নাই। আর আমি তোকে থেকে দৌড়ে আসছি। এখন বল, তুই চলে আসলে যে ক্লাস না করে? তুই না থাকলে কি আর ক্লাস করতে ভালো লাগে একা একা? যাই হোক, এই নে তোর বইগুলো। ধন্যবাদ দোস্ত বইগুলো নিয়ে আসার জন্য। হুম, আচ্ছা একটা কথা বলতো, সামিয়া কি করলো? তারপর তোর সাথে দেখলাম অনেক রেগে আছে, মায়ের দিছিল নাকি? আরে না, মারবি কেন?
একটু ঘোরাঘুরি করছে নিও। না, কেমন জানি মিথ্যা পোড়া পোড়ার গন্ধ পাচ্ছি নাকে। সত্যি কথা বলতো, আমি এত সহজে ছাড়ার মেয়ে না। তানিমের কথা শুনে নীরব মনে মনে বলল, শালার কি নাক বুঝে গেল নাকি? কি রে, কি চিন্তা করিস? সত্যি কথা বল। আরে তোকে তো সত্যি কথাই বলছে, মিথ্যা কেন বলবো? আচ্ছা চল, যাওয়া যাক বাসায়। চল যাওয়া যাক। তারপর নীরব আর তানিম যেতে লাগলো। তানিম চলে গেল তার বাসায় আর নীরব চলে আসলো তার বাসায়। নীরব তার বাসায় এসে কলিং বেল দিল, কিন্তু কেউ দরজা খুলছে না। তখন নীরব কলিং বেল দিতেই থাকলো। তখন নীরবের বোন দরজা খুলে বলল, কোন শালায় রে এত কলিং বেল দিচ্ছে? তখন নীরব বলল, নাউজুবিল্লাহ, কি সুন্দর ভাষা। আহা, কি আর কিছু ভাবুক আর না ভাবুক, আমি তো তোকে দাচ্চাল রিনা খান ভাববই। হপ মেরে হাড্ডি গুড্ডি সব নড়িয়ে দিমু। শয়তান, এত কেউ বেল বাজায়? তো কি করব, দাঁড়িয়ে থাকবো? সামনে থেকে সর, ভিতরে যাব। তখন নীরবের আম্মু রান্নাঘর থেকে বলে উঠল, আদিবা, কে আসছে? তোমার শয়তান পোলা। তখন নীরব বলল, এই, তুই স্কুলে যাসনি আজ? না, কেন যাসনি? জীবনে তোর ঘর কোনোদিন পরিষ্কার করেছিস? গুছিয়ে রাখছিস? যেখানে খুশি কাপড় ফেলে রাখিস, ময়লা ফেলে রাখিস। আম্মু কাজ জোর করে পরিষ্কার করাইছে। কি সত্যি তুই আজ আমার ঘর পরিষ্কার করছিস? যাক, ভালোই হয়েছে, তোকে দিয়ে কাজের কাজ করাতে পারছে আম্মু একটা। বে, পত্নীর বড়োর বউ। এই বলে নীরব তার রুমে চলে আসলো দৌড়ে। তখনই দেখে তার ফোনটার সাথে নেই। এ যা, ফোন কোথায় রাখলাম? কোথায় রাখলাম? উফ, মনে পড়ছে না। সামের গাড়িতে পড়ছে। এখন কি করব? থাক, পরে নিয়ে আসবো। এখন ফ্রেশ হয়ে নে। তারপর নীরব ফ্রেশ হয়ে আদিবার রুমে গেল। গিয়ে দেখে আদিবা বসে আছে। তখন নীরব বলল, কি রে, বসে আছিস কেন? তো কি করব? আম্মুর সাথে গিয়ে রান্না কর যা। পারবো না, তুই গিয়ে রান্না কর যা। যদি সাহস থাকে তাহলে গিয়ে তুই রান্না করে দেখ। সাহস নাই, তুই এখন যা তো রুম থেকে, জ্বালাস না। এজন্য বলি তুই বুড়োর বউ। তখন আদিবা একটা লাঠি নিয়ে বলল, তুই যাবি নাকি লাঠি দিয়ে সাইজ করতে হবে? ঠিক আছে, যাচ্ছে। ওই দেখ, তোর পেছনে কি? তখন আদিবা পেছনে তাকাতে নীরব চুল ধরে একটা টান দিয়ে দিল। তো তখন আদিবা বলল, শয়তান কুত্তা, তুই দাঁড়া। আমি পাগলে ধরছে নি যে দাঁড়াবো? এই বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেছে। বাইরে এসে রাস্তায় তাকাতেই তাকে ঝুমুর যাচ্ছে। তখন নীরব দৌড়ে তার কাছে গেল আর বলল, কি রে, কই যাস? আমি তো তোর কাছে আসছিলাম। নীরব অবাক হয়ে বলল, আমার কাছে? আমি কি করলাম? আমার কাছে কি মনে করে? আমি তোকে কল দেওয়ার পর তুই তো মেসেজ দিয়ে বললি মোড়ে আসতে, জলদি কথা আছে। কি? আমি বলছি। তাহলে কি আমি বলছি? এই দেখ তোর মেসেজ। তখন দেখে সত্যি তার মেসেজ। তখন নীরব মনে মনে বলল, বুঝতে পারছি, এটা সামিয়ার কাজ। আজ এখন বল, কিসের জন্য কল দিয়েছিলে? আমার সাথে একটু মার্কেটে যেতে হবে তোর। কিসের জন্য? আমার আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো, তুই একটু পছন্দ করে দিবি। আমি নিজে নিজে কাপড় পছন্দ করে কিনতে পারি না? তোর কাপড় পছন্দ না করতে পারিস, আমার আব্বুর জন্য তো পছন্দ করতে পারবি। তা মনে হয় পারবো। তাহলে চল মার্কেটে। এখন যাবি নাকি? এখনই যাব, চল। ঠিক আছে, চল। তারপর নীরব আর ঝুমুর মার্কেটে চলে গেল। গিয়ে দুইটা পাঞ্জাবি কিনে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসার উদ্দেশ্যে আসতে লাগলো। মোড়ে আসতে দেখে সামিয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে হকি স্টিক নিয়ে তার বান্ধবী আছে সাথেই। তখন ঝুমুর বলল, এরা এখানে কেন? কি জানি, হয়তো কোনো কাজে আসছে। তাই মনে হচ্ছে। হাতে হকি স্টিক নিয়ে আসছে, তার মানে কাউকে মারার জন্য অপেক্ষা করছে। তোকে মনে হয় মারার জন্য অপেক্ষা করছে। এদিকে সামিরা নীরবকে ঝুমুরের সাথে দেখে রেগে আগুন হয়ে গেছে আর ফুপাতে লাগলো। তার চোখে চশমা ছিল, সেটা খুলে মাটিতে ফেলে দিল আর তা পায়ের তলায় ফেলে ভেঙে ফেললো।
নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। নীরব তো সামিয়ার রাগী চেহারা দেখে ভয়ে শেষ। তখন একটু সামনে যেতে নীরবকে ডাকলো সামিয়া। তোকে ডাকছে, যা শুনে আয়। চল তো, কথা না বলে শোনাতে হবে না। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন, ধন্যবাদ। এই তুই দাঁড়া, আমি একটু আসছি, তোর সাথে পরে বোঝাপড়া হবে। আর তুই চল আমার সাথে। এই বলে সামিয়া নীরবকে টেনে অন্যদিকে নিয়ে গেল, গিয়ে রাগী কণ্ঠে বলল। তুই এই মেয়ের সাথে কি করিস আর কই গিয়েছিলি? তখন নীরব বলল। কেন? তোকে বলতে বলেছি। আপনি কে যে আমি আপনাকে বলতে যাবো? তখন সামিয়া নীরবের শার্ট শুকে রাগী গলায় বলল। মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি কেন তোর শার্টে? কি করেছিস তুই, সত্যি করে বল। তখন নীরব শুকে দেখে কোনো গন্ধই নাই পারফিউমের। তখন নীরব বুঝতে পারলো এটা তার সন্দেহের গন্ধ। তখন সামিয়া আবার বলল। দাঁড়া দেখি তো, কি টেস্ট, কেমন, আগের মতো আছে কিনা? নীরব অবাক হয়ে বলল। কি? তখন সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল আর কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিল আর বলল। না, টেস্ট তো ঠিক আগের মতোই আছে, মিষ্টি মিষ্টি, কিন্তু তোর শার্টে মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি কেন আমি? এই বলে নীরবের গলায় চেপে ধরল সামিয়া। তখন নীরব বলল। আরে কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমার গলা। না, ছাড়বো না তোকে আমি। না বলার পরেও কেন তুই অন্য মেয়েদের সাথে ঘুর করবি? আমি কি বলছিলাম তাকে? সেগুলো মনে হয় তার মনেই নেই। তখন নীরব আবার বলল। আমি কি বলার, বাধা দেওয়ার? আমি কে? যার সাথে মনে হচ্ছে ঘুরে করবো, তাতে আমার কে? আমি কি বলছিলাম আমি আপনাকে ভালোবাসি না? আমি তো তোকে ভালোবাসি। শেষবারের মতো বলে দিচ্ছে, আমি আপনাকে ভালোবাসি না। ভুলেও আমার উপর অধিকার দেখাতে আসবেন না, বলে দিলাম। ভালোবাসিস না তো আমায়? না। সামিয়া যে নীরবকে ছেড়ে দিল আর নীরব তখন চলে যাচ্ছিল। এই দেখে সামিয়া আবার গিয়ে নীরবকে টেনে নিয়ে আসলো আর তার কপালের সাথে কপাল এক করে কান্না ভেজা কণ্ঠে বলল। ঠিক আছে যা, আমি না পারছি তোকে ছাড়তে, না পারছি তোকে ছাড়া থাকতে। বিশ্বাস করে একটা মুহূর্তের জন্যও তোকে ছাড়া ভাবতে পারছি না, আমি থাকতে পারছি না। আমি তোকে ভালোবাসি অনেক। এই বলে সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 10 মিনিট পর ছেড়ে দিল আর শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিন্তু ক্ষণ পরে ছেড়ে দিল আর দৌড়ে কাঁদতে কাঁদতে চলে গেল। সামিয়া তার গাড়ি নিয়ে সোজা তার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। নীরব তখন দাঁড়িয়ে রইল চুপ করে। তখন সামিয়ার বান্ধবী এসে বলল। আপনি কেমন মানুষ বলেন তো? একজন মেয়ে পাগলের মতো ভালোবাসে আপনাকে, আর আপনি তাকে বারবার ইগনোর করছেন, তার ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন। ছি, মানুষ সবকিছু সহ্য করতে পারলেও তার ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত সহ্য করতে পারে না। আসলে আপনি তার জন্য যোগ্যই না। অতিরিক্ত ভালোবাসে বলে আজ থেকে কষ্ট দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। জানতে পারি তার কারণ কি ফিরিয়ে দেওয়ার? নীরব চুপ করে রইল। সামিয়ার বান্ধবীটা দেখে আবার বলতে লাগলো। ও, আপনি তো পড়ে আছেন সিনিয়র জুনিয়র নিয়ে, তাহলে পড়ে থাকেন তাই নিয়ে। একদিন বুঝতে পারবেন তার ভালোবাসাও। আর একটা কথা বলি, সামিয়া আপনাকে জানেন কবে থেকে পছন্দ করে? 1 বছর আগে থেকে, কিন্তু তখন বলতে পারতো না, তাই আমাদের বলতো আর নজর রাখতো। কিন্তু আপনাকে আজ 6 মাস ধরে ভালোবাসার কথা বলেছে, পিছনে ঘোরাঘুরি করছে, পাগলের মতো ভালোবাসে, আর আপনি তাকে ইগনোর করছেন। কি বলবো, আমার ভাষা নেই আপনাকে বোঝানোর। ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না, দুটি মনের মিল থাকলেও হয়। আপনার থেকে মাত্র 2 বছর বড়, তাই নিয়ে পড়ে আছেন, থাকেন তাহলে। এই বলে সামিয়ার বান্ধবী চলে গেল। তখন নীরব চুপ করে মাটিতে বসে পড়ল। তখন ঝুমুর এসে বলল। কি রে, বসে পড়লি যে মাটিতে? নীরব চুপ করে রইল। তখন ঝুমুর আবার বলল।
তোর চোখে পানি কেন বলতো? আর সামিয়াকে দেখলাম তোকে অনেক ভালোবাসে, কিন্তু শুনলাম তুই ভালোবাসিস না। তখন নীরব বলল, একটা কথা বলি তোকে, জানিস আমিও সামিয়াকে ভালোবাসি, কিন্তু কি হয়েছে জানিস, তার বড় ভাই এটা জানে যে আমি সামিয়াকে ভালোবাসি। আর হ্যাঁ, সামিয়া পিছনে ঘোরাঘুরি করছে তা ঠিক, প্রথম দিকে আমি রাজি না থাকলেও পরে রাজি হয়েছে, তাকে ভালোবেসেছে। কিন্তু কি জানিস কেন তাকে নিতে পারছি না? কেন? আমি একদিন ওই এলাকায় ক্রিকেট খেলতে গিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম আসার সময় সামিয়াকে বলবো ভালোবাসার কথা, কিন্তু সেদিন খেলার মাঠে আমাদের বিপরীত দলের একটা ছেলেকে সামিয়ার ভাই এসে প্রচন্ড মারধর করে, কারণ সে নাকি সামিয়াকে পছন্দ করে, তাই তার ভাই এসে মারছে। এবং তখন সবার উদ্দেশ্য করে বলে সামিয়ার দিকে যে তাকাবে তাকে এবং তার পরিবারকে মেরে ফেলবে। তখন আমার দলের একটা ছেলে জানতো আমি সামিয়াকে পছন্দ করি, জানতে পারছিল আসার সময় বলছি আমি সামিয়াকে পছন্দ করি। তাই তারপর কি হলো? সেই ছেলেটা ছিল তার ভাইয়ের লোক। তখন তার ভাইকে বলল আমি তাকে ভালোবাসি। এটা শুনে তার ভাই সেদিন আমায় অনেক মারছে। আমার বন্ধুরা অনেক রিকোয়েস্ট করে বাঁচিয়েছিল। তার ভাই আমায় এবং আমার পরিবারকে মারার হুমকি দিছে, আর বলে দিছে তার সাথে যেন সম্পর্ক না হয় ভালোবাসা, তার আশেপাশে যেন না যায়। এখন বল আমি কি করব? সে যে কষ্ট পায় তা কিন্তু নয়, আমারও তো কষ্ট হয়, কিন্তু কি করব আমি বল? তারপর আর 2 মাস খেলতে চায়নি, নিজেকে পরিবর্তন করতেও পারেনি। তবুও তাকে বুঝতে দিইনি আমি তাকে ভালোবাসি, ইগনোর করছি, কারণ সে যেন আমার কাছ থেকে দূরে সরে যায়। 2 মাস পর খেলতে গেছিলাম, তখন তার ভাই দেখে আবার হুমকি দিয়ে আমার ফোন নম্বর রেখেছিল। প্রতিদিন মেসেজ দিয়ে বলে দেয় যেন তার বোনের দিকে না তাকায়, আর অনেক কিছু বলে। আর এদিকে সামিয়ার তো পাগলামি আছে, আর সকালে তার গাড়িতে আমার ফোন রেখে আসছে। যদি ফোনটা চেক করে তার ভাই কি বলছে সব জানতে পারবে সামিয়া। বুঝতে পারছি, তোর ভাইয়ের জন্য দুজন মিলতে পারছিস না। হুম, ঠিক আছে, বাসায় চল, এই নিয়ে পরে আমি একটা কিছু করব। এখন চল, এখানে বসে না থেকে। তখন নীরব উঠে পেছনে ফিরে তাকাতেই দেখে সামিয়ার ভাই যাচ্ছে। তখন নীরবের কাছে আসলো সামিয়ার ভাই। তখন নীরব মাথা নিচু করে সালাম দিয়ে বলল। কেমন আছেন? সামিয়ার ভাই সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছি। আর সব ঠিকঠাক মতো করছিস তো? জি, আমি সামিয়ার সাথে কথা বলি না। গুড, খুব তাড়াতাড়ি। আর দেখতেও পারবি কেউ? কেন? সে পরে দেখবি। শোন, আগামীকাল থেকে নিয়মিত মাঠে খেলতে যাস, সমস্যা নেই। এই বলে সামিয়ার ভাই মুচকি হেসে চোখে সানগ্লাস পরে গাড়িতে উঠে চলে গেল। তখন নীরব বলল, বুঝতে পারছি না যে আমায় নিষেধ করতো ওই এলাকায় ক্রিকেট খেলতে, আজ বলছি নিয়মিত যেতে। কিছু একটা তো হবে, তার হাসি দেখে বুঝতে পারছি তোর ভুল হয়েছে সামিয়াকে বারবার ফিরিয়ে দেওয়া। তুই যদি বুঝিয়ে বলতি তাহলে ঠিক কিছু একটা হতো। এখন কি হবে? বাসায় চল, আমি আগামীকাল কিছু একটা করব। ঠিক আছে। তারপর নীরব আর ঝুমুর সেখান থেকে চলে গেল। ঝুমুর বিদায় নিয়ে চলে গেল তার বাসায়। নীরব আরো 1 ঘন্টা পর বাসায় গেল। যাবার পর নীরবের বোন আদিবা বলল, ভাইয়া তুই আসছিস? তো কে আসছে? আমার আত্মা নাকি? কে জানে, তোর আত্মা আসতেও পারে। দূর, কিছু বলা থাকলে বলতো। তোর জন্য একটা চিঠি আসছে এই ডিজিটাল যুগে। তখন নীরব বলল, কি বাবা, কে সেই মহান ব্যক্তি যে চিঠি দিল? কি লেখা আছে রে? আমি কি জানি নাকি কি লেখা আছে? অন্যদের চিঠি আমি পড়ি না। ঠিক আছে, দে। তারপর নীরব তার চিঠি নিয়ে রুমে চলে গেল। চিঠি খুলে যা দেখলো, নীরব তো পুরাই অবাক। কারণ চিঠিতে একটা সাদা পৃষ্ঠায় রক্ত দিয়ে শুধু লেখা আই লাভ ইউ, সাথে তার ফোনটা আছে। তখন নীরব বুঝতে পারল এটা সামিয়ার কাজ। নীরব তখন রক্ত দেখে চিন্তায় পড়ে গেল, তার কিছু হয়ে যায়নি তো। তখনই নীরবের বোন আসলো আর বলল, ভাইয়া ভাইয়া চিঠিতে কি লেখা আছে? প্রেমের চিঠি নাকি? তখন নীরব চিঠি লুকিয়ে আমতা আমতা করে বলল, কি কিছু না। দেখা তাহলে, আমায় দেখি। না, এটা দেখা যাবে না। আরে দেখি কি আছে। বললাম তো দেখা যাবে না, এখন রুম থেকে যা। বাবা কি রাগ, আমি জানি।
কিছু একটা আছে, পরে দেখে নিব ঠিক কি। এই বলে আদিবা চলে গেল। তখন নীরব সাথে সাথে সামিয়াকে কল দিল, কিন্তু তার ফোন বন্ধ বলছে। তখন নীরব আরো চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো। সামি কিছু করেনি তো আবার নিজের, যেহেতু আগে ডেঞ্জারাস মেয়ে, যদি কিছু হয়ে যায় ভয় লাগছে। আমি কি যাবো তার কাছে? আমারও তো খারাপ লাগছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, যাই গিয়ে দেখে আসে আর সব সত্যি কথা বলে আছে। তখন নীরব বাসা থেকে বেরিয়ে পড়ল আর সামিয়ার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর তানিম সামনে পড়ল। তখন তানিম বলল, দোস্ত, ওই যাস তুই? এটা সামিয়ার বাসায় যাচ্ছে। এই সন্ধ্যায়? যাও, খুব দরকার। যাবি? ঠিক আছে, চল। ফিরি যেহেতু আসি, যাওয়াই যাক। তারপর নীরব আর তানিম যেতে লাগলো। 20 মিনিট পর অবশেষে তাদের বাসার সামনে গিয়ে পৌঁছালো। তখন নীরব বলল, দোস্ত, এখন সামির সাথে কথা বলে যায় কি করে? কেন, তোর মুখ দিয়ে? দূর হারামি, ফাজলামো করিস না। তুই যেমন প্রশ্ন করলি তেমন উত্তর দিছি। দোস্ত, মজা করিস না। সামির কাজ বলতে হবে সব কথা। আমি তাকে ভালোবাসি, এখন কি করে কথাটা বলি? তাহলে ঠাস করে চলে যা তাদের বাসায়, ভিতরে ঠুস করে গিয়ে কথা বলে চলে আয়। কিন্তু আমার যাওয়া তো নিষেধ, তার ভাইয়ের। তো? তুই যা, একটু গিয়ে বল আসতে। কি সাংঘাতিক! আমি যাব তাদের বাসায়? জীবনও না বাবা। তাদের বাসার ভিতরে গেলে মায়েরা হাড্ডি গুড্ডি নাড়িয়ে দেবে। তাহলে কি করা? তাহলে ফোন করে বল আসতে। ফোন বন্ধ। তাহলে দেয়াল টপকে তার জানালা দিয়ে যা। দেয়ালগুলো দেখছিস কত উঁচু? তারপর আবার উপরে কাচের ভাঙা গ্লাস দেওয়া হয়েছে। দোস্ত, একটু কি বল আসতে। তুই আমায় শেষ পর্যন্ত পাঠাইবি? হ্যাঁ, একটু যা, হেল্প কর, তাহলে তোর কপালে সুন্দর একটা বউ জুটবে। কি বউ? হা 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 হা। আজ একটা হারামি ওলবালিশ আইলো না জীবনে, আর বউ আই বউ সুন্দর। আরে আসবো, আচ্ছা যা, আমি একটা তোর কোরবালিশ গিফট করবো। হ্যাঁ না হ্যাঁ। দোস্ত, তুই সত্যি আমার? আরে বলে ফেল কি? তুই সত্যি আমার বাস দেওয়া বন্ধু হালা। তবুও কইলি না একটা গার্লফ্রেন্ড দি মনে ওলবালিশ নিয়ে আসে। যা হারামি, কিছু লাগবো না, যাইতাছি। ওকে দোস্ত, তাড়াতাড়ি যা। তারপর তানিম চলে গেল ভিতরে। নীরব বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তানিম ফিরে আসলো আর তখন নীরব জিজ্ঞেস করলো, কি হচ্ছে দোস্ত? আমি গিয়ে তার ভাইকে বলছি একটু সামিয়ার সাথে কথা আছে। তখন কি বললো জানিস? কি বললো? বললো স্বামী এখন ঘুমাচ্ছে, তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার হাত নাকি কেটেছে আর পাগলামি করেছিল। দেখলাম তার ভাই কান্না করছে। এটা শোনা মাত্র নীরবের মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করছে। তার চোখ পানিতে ছলছল করছে। তখন নীরব দৌড়ে ভিতরে গেল আর গিয়ে দেখে সামিয়ার ভাই বাহিরে দাঁড়িয়ে আছে আর কারোর সাথে কথা বলছে। তখন নীরব গিয়ে বলল, ভাইয়া, আমি সামির সাথে একটু দেখা করতে চাই। তখন সামিয়ার ভাই হাতের ইশারায় বলল না। তখন নীরব আবার বলল, প্লিজ 1 মিনিট দেখবো, একটু যেতে দিন। তখন সামিয়ার ভাই নীরবকে একটা দিয়ে বলল, তোকে যেতে বলছি, যা। তখন নীরবকে তার লোক দিয়ে বাসা থেকে বের করে দিল আর গেট বন্ধ করে দিল। নীরব বাহিরে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে, আজ আমার জন্য সব হয়েছে। যদি আগে কাছে টেনে নিতাম তাহলে কষ্ট পেত না। তখন তানিম এসে বলল, হ্যাঁ, এখন দোস্ত কাঁদিস না, এতে তোর দোষ নেই, সবই তো তার ভাই করছে, তুই তো আর কিছু করতে পারতি না। তবু আমার উচিত ছিল বলে দেওয়ার, শুধু এতটা কষ্ট দিয়েছে। থাক, এখন বাসায় চল, অনেক রাত হয়েছে। তুই যা, আমি যাবো না, আমি এখানে আছি। এখন দেখলি তো তুই কতটা কষ্ট পাচ্ছিস, আর যখন তাকে বারবার ফিরিয়ে দিছিস তখন তার কতটা কষ্ট হয়েছে ভাব। তখন তানিম আবার বলল, চল বাসায়, এখানে বসে থেকে লাভ নেই, বাসায় চল, আগামীকাল দেখা যাবে। না, আমি যাবো না, তুই চলে যা।
দূর চল তো, এত কথা না বলে। এই বলে তানিম টেনে নিয়ে যেতে লাগলো আর নীরব কাঁদতে লাগলো। বাসার সামনে গিয়ে বলল, শোন, কান্না না করে বাসায় যা, সব কিছু ঠিক হয়ে যাবে। তোকে ছাড়া সামিয়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, দেখিস আগামীকাল ঠিক হয়ে যাবে। তখন নীরব সোজা তার রুমে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর তার বোন এসে ডাকলো, কিন্তু কাজ হলো না, উত্তর দিল না নীরব। তারপর আর কেউ নীরবকে ডাকেনি। নীরব সারা রাত কান্না করেছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে তার এখন। তার জন্য সবকিছু হয়েছে। নীরব সারা রাত ঘুমায়নি। সকাল 9টায় তার আম্মু ডেকে গেল, কিন্তু নীরব দরজা খুলল না। তার কিছুক্ষণ পর আবার দরজার মাঝে কেউ টোকা দিল আর বলল, নীরব, আমি সামিয়ার ভাই, দরজাটা খোলো, কথা আছে। তখন নীরবকে দরজা খুলে দিল আর সামিয়ার ভাই এসে বলল, আমার সাথে চলো, আমার বাসায় কিছু কথা আছে, আর গতকাল চর দেওয়ার জন্য সরি, তাড়াতাড়ি আসো। নীরব অবাক হয়ে তাকিয়ে আছে এখনো সামিয়ার ভাইয়ের দিকে। তখন সামিয়ার ভাই আবার বলল। কি হলো, চলো। তখন নীরব বলল, ঠিক আছে, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসছি। এই বলে নীরব গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো আর দুজন বাসা থেকে বেরিয়ে আসলো। সামিয়ার ভাই গাড়ি নিয়ে আসছে, তখন নীরবকে বলল গাড়িতে উঠতে। নীরব উঠলো, তখন সামিয়ার ভাই উঠে বলল, সারা রাত কান্না করছিস নাকি, চোখ লাল হয়ে গেছে? নীরব কিছু বলল না। তখন গাড়িটা যেতে লাগলো, তখন সামিয়ার ভাই আবার বলল, শুন নীরব, আমার একটা মাত্র আদরের বোন, তুই তো জানিস আমাদের কেউ নাই, আব্বু আম্মু বেঁচে নাই। সামিয়া পৃথিবীতে আসার কিছুদিন পর আম্মু মারা যায়, তারপর আব্বুকে আমাদের শত্রু মেরে ফেলে। তারপর থেকে মা বাবার আদর না পেয়ে বড় হয়েছি। মা বাবা ছাড়া পৃথিবীতে কতটা কষ্ট তা আমি বুঝতে পারছি। যখন সামিয়া ছোট ছিল তখন থেকে আমি আর কোনো কিছু কমতি রাখিনি, যা চেয়েছে দিয়েছি, সবসময় হাসি খুশি রাখছি। আমি চেয়েছিলাম একটা বিয়ে করে সামিয়াকে দেখার লোক রাখতে, আমারও মনের মানুষ ছিল, চাইছিলাম তাকে বিয়ে করতে। কিন্তু ভাগ্য কি, আমার যাকে 5 বছর ভালোবেসে সে আমায় ধোকা দিয়েছে, অন্য আরেকজনকে নিয়ে চলে গেছে। জানিস আমি অনেক ভেঙে পড়ছিলাম, তবুও বোনটার কথা ভেবে নিজেকে শক্ত করে রাখছি। তারপর থেকে বিয়ে না করার চিন্তা করছি, আর রিলেশনে না করার চিন্তা করছি। আর বোন যাতে আমার মতো ধোকা না খায় রিলেশন করে, তাই তার কাছে কাউকে যেতে দেনি। এই জন্য তাকেও সেদিন মেরেছি, মনে আছে? এই জন্য তোকেও সেদিন মেরেছি, মনে আছে? হ্যাঁ, মনে আছে। এই জন্যই আমি রিলেশনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি, এবং বোন যাতে কষ্ট না পায় সবাইকে হুমকি দিয়ে রাখছি। সবাই আমার মাস্তান হিসেবে চেনে। এটা কেন চেনে জানিস? কারণ আমি আব্বুর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি, তাই সবাই ভয় পায় আমি খুন খারাপ কাজ করি। আসলে আমি এমন না, আমায় হতে হয়েছে এমন। গতকাল যখন তোর সাথে কথা বলে বাসায় গিয়েছি, গিয়ে দেখি বোন হাত কেটে কিছু একটা লিখছে, আর রক্তে ঘর পুরো লাল হয়ে গেছিল। বোনটা পাগলামি করছিল, শুধু একটা কথাই বলছে, আমি ওকেই চাই, আমার ওকেই লাগবে। তারপর অজ্ঞান হয়ে গেছিল, ডাক্তার এনে ট্রিটমেন্ট করিয়েছি, ঘুমের ইঞ্জেকশন দিল, তখনই তুই আসছিস। তখন আমার মাথা ঠিক ছিল না, বোনকে এমন দেখে তাই তোকে মেরেছিলাম, তার জন্য সরি। এটা শুনে নীরবের প্রচন্ড মন খারাপ হয়ে গেল। তখন নীরব বলল, না ভাইয়া, ঠিক কাজ করছেন, সরি বলার কিছু নেই। সকালে যখন হাতে লেখা দেখলাম তোর নাম, তখন বুঝতে পারছি তোকে আমার বোনটা অনেক ভালোবাসে। আর তুইও আগে যা বলেছিলাম তার জন্য সরি। আমার বোনটা তোকে ছাড়া থাকতে পারবে না, আর তুই পারবি সব সময় হাসি খুশি রাখতে। তোর কাছেই বোনটা সুখী থাকবে, তাই আমার বোনটাকে তোর হাতে তুলে দিলাম। নীরব এটা শুনে অনেক খুশি হলো। যখনই বলতে যাবে, তখন সামিয়ার ভাই বলল, নীরব, তুই সামিয়ার কাছে যা, আমি আসছি একটু, সেখানে নার্স আছে, যা। ঠিক আছে ভাইয়া। তারপর নীরব গাড়ি থেকে নেমে বাসার ভিতরে প্রবেশ করলো। সোজা সামিয়ার রুমে গেল, গিয়ে দেখে সামিয়া শুয়ে আছে, হাতে স্যালাইন লাগানো। তখন সামিয়া দেখেই বলল, তুই এখানে কেন?
তখন নীরব কাছে গিয়ে বলল, সরি। কিসের জন্য সরি? নার্স, তো একটু বাহিরে যাও, আমার স্বামীর সাথে কথা আছে একান্ত। তখন সামিয়া রেগে বলল, নার্স কোথাও যাবে না, তুই বেরিয়ে যা, তোর মুখটাও দেখতে চাই না আমি। নীরব মন খারাপ করে বলল, এমন করে কথা বলছে কেন? আমি এমনই এখন। আর তোকে কে বললো আমার কাছে আসতে? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোকে আর ভালোবাসি না, তুই আমার সামনে থেকে চলে যা। প্লিজ আমার কথা শোনো আগে, তারপর যা বলার বলো। তোকে যেতে বলেছি আমি, যাবি নাকি আমার লোক দিয়ে বের করে দিব তোকে? একটা বার বলার সুযোগ দাও, আমার কথা শোনো, তারপর যা বলবে তাই হবে। তুই যদি না যাস তাহলে আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। নীরব কান্না ভেজা কণ্ঠে বলল। প্লিজ এমন করো না, আমার কথা শোনো আগে। তখনই সামিয়া তার হাতের স্যালাইন খুলে ফেললো এক টান দিয়ে। তখন রক্ত পড়তে লাগলো, তা দেখে নার্স বলল, ঠিক আছে, চলে যাচ্ছে। তবে একটা কথা বলে যায়, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু তোমার ভাইয়ের জন্য তা প্রকাশ করতে পারিনি। অনেক ভালোবাসি তোমাকে। এই বলে নীরব কান্না করতে করতে চলে গেল। বাইরে গিয়ে রাস্তায় হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে গিয়ে বসলো। নীরবের প্রিয় জায়গা এটা, তাদের বাসা থেকে একটু দূরে। তখন নীরব সেখানে বসে কান্না করতে লাগলো। সারাদিন সেখানে বসে কাটিয়ে দিল। রাতে বাসায় ফিরল। ঘুমের ঔষধ নিয়ে গেল নীরব। বাসায় যাওয়ার পর তার আম্মু দেখে বলল, কোথায় ছিলিস সারাদিন? তোকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। নীরব কোনো উত্তর দিল না, সোজা তার রুমে চলে আসলো। আর তখন তার আম্মু সাথে আসলো পিছনে পিছনে, আর এসে বলল, বাবা, তোর কিছু হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তখন নীরব বলল, প্লিজ তুমি যাও এখন, বিরক্ত করো না। প্লিজ আমায় একা থাকতে দাও। আমায় বল, কি হয়েছে তোর? প্লিজ যাও তো। তারপর নীরব তার আম্মুকে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। রুমের লাইট অফ করে শুয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। কারণ অনেক কষ্ট হচ্ছিল তার, সব তার জন্য হয়েছে। মাঝরাতে হঠাৎ নীরবের মনে হলো কেউ তার উপর এসে বসেছে। তখন নীরব স্বপ্ন ভেবে চোখ খুলল না, কারণ তার রুমে তো রাতে কেউ আসার কথাই না। তখনই মনে হলো কেউ 100 কেজি আটার বস্তা উপরে ফেলেছে। আর নীরব সাথে সাথে চোখ খুলে ফেললো। আর যা দেখলো তাতে পুরাই অবাক। দেখলো নীরবের উপর একজন মেয়ে বসে আছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। তখন ভয়ে চিৎকার করতে যাবে, তার আগেই নীরবের চিৎকার দেওয়া বন্ধ করে দিল তার ঠোঁট দিয়ে। নীরবের ঠোঁট বন্ধ করে দিল। নীরব ছাড়তে চেষ্টা করছে কিন্তু পারছে না। সে নীরবের ঠোঁটগুলো চকলেটের মতো খেতে লাগলো। 15 মিনিট পর ছেড়ে দিল। নীরব তখন আবার চিৎকার দিতে যাবে, এইবার মুখে তার হাত দিয়ে ধরে ফেললো আর বলল, এই চিৎকার দিস কেন? হ্যাঁ, আমি সামিয়া। নীরব তো পুরাই অবাক। এই মাইয়া এইখানে আসলো কি করে এত রাতে? তখন নীরব মাথা নাড়িয়ে বলল। চিৎকার দিব না। তখন সামিয়া বলল। সত্যি তো চিৎকার দিবা না? নীরব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন মুখে থেকে হাত সরিয়ে দিল আর নীরব বলল, আপনি এখানে কেন? এত রাতে আমার রুমে কি করেন? আমি আমার বরের রুমে আসছি। কে আপনার বর? কেন, তুমি আমার বর জানো না? আমার ঘুম আসছিল না, খুব কষ্ট হচ্ছিল তোমায়, তখন এগুলো বলে অনেক কষ্ট পেয়েছি আমি। আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে কেন আসছেন আবার? কে বললো ভালোবাসি না? আমি নিজের চাইতেও বেশি ভালোবাসি, তাই তো হাত কেটে তোমার নাম লিখেছি। বলো আর কি করতে হবে? তাহলে তখন এগুলো বললে কেন? জানো কত কষ্ট পেয়েছে? সরি, প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তখন সামিয়া বলল, আমি জানি তো, আমার ভাইয়া বলেছে, ঝুমুর বললো, আর কিছু বলতে হবে না। আচ্ছা, তুমি আসলে কোত্থেকে কি করে আসলে? সে অনেক কথা অন্য কোনোদিন বলবো, ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট। তখন সামিয়া উঠে লাইট অন করে একটা লোক জানালা দিয়ে নিয়ে আসলো। নীরব দেখলো জানালা খুলে ফেলেছে, জানালা কাঁচা ছিল। সামিয়া মেকানিকগিরি করে পুরো জানালা খুলে ফেলেছে। নীরব পুরাই অবাক। তখন একটা বয়স্ক লোক আসলো ভিতরে। নীরব জিজ্ঞেস করলো,
এনে আমার কে? তখন লোকটা বলল, আমি কাজী সাহেব বিয়ে পড়াই। দেখো তো বাবা, এত রাতে আমায় হুমকি দিয়ে বাসা থেকে নিয়ে আসছে, বিয়ে পড়াতে নিয়ে আসছে, তাও আবার এই জানালা দিয়ে রাত 12টায়। নীরব তো পুরাই অবাক হয়ে গেছে শুনে। তখন নীরব বলল, কি কি এই পাগলি, এটা করছো কি? তখন সামিয়া বলল, হ্যাঁ, আমি আর 1 মিনিটের জন্য তোমার ছেড়ে কোথাও যাব না। এখন থেকে তোমার এই বুকে মাথা রেখে থাকবো। আমি অনেক কষ্ট পেয়েছি, আর পেতে চাই না। আরে তাই বলে তুমি রাতে কাজী সাহেবকে নিয়ে আসবে? আমি ভাইয়াকে বলেছি আজ বিয়ে করব। ভাইয়া রাজি, আসছে, এক্ষুনি চলে আসবে। তারপর আমাদের বিয়ে হবে। লা লা লা। হায় রে পাগল। তুমি বসো, আমি আব্বু আম্মু সবাইকে ডেকে নিয়ে আসছি। এই রে, কাম সারছে। এই না না, যেও না। আমি তো যাবই। এই বলে সামিয়া দৌড়ে চলে গেল দরজা খুলে। তখন কাজী সাহেব বলল, এত সাংঘাতিক মেয়ে বাবা, আমি এমন মেয়ে আর কখনো দেখিনি। জীবনে কত বিয়ে পড়ালাম। এবার দেখে নেন। হ্যাঁ, দেখলাম। কিছুক্ষণ পর সামিয়া সবাইকে ডেকে নিয়ে আসলো আর বলল, এই যে কাজে নিয়ে আসি জানলা দিয়ে। এখন তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন আম্মা আব্বা আপনার ছেলের সাথে। এদিকে নীরবের আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে সামিয়ার কাণ্ড দেখে। তখন নীরবের আম্মু বলল, বাবা নীরব, আমি কি ঘুমের মধ্যে স্বপ্নে আসছি নাকি সত্যি? কোনো স্বপ্ন না, সত্যি আসছে। এই পাগলি আসছে এখনো বিয়ে করতে আমার। তোমরা যা বলো তাই হবে, আমি কি আর বলবো। কি কাণ্ড দেখছো? মেয়ে রাত 12টায় জানালা ভেঙে কাজে নিয়ে আসছে বিয়ে করতে। তোমার বাড়ির লোক কোথায় মা? নিয়ে আসো। হ্যাঁ ভাইয়া আসছি, এক্ষুনি চলে আসবে। তখনই সামিয়ার ভাই রুমে আসলো আর এসে সবাইকে সালাম দিল। উত্তর দিয়ে সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ সবাই জানে সামিয়ার ভাই মাস্তান। কিন্তু নীরবের আব্বু জানে সে খারাপ না। তখন বলল, আরে ভয় পেও না তোমরা, ভেবো না ও খারাপ, খুব ভালো ছেলে, ভুল ভেবো না। তখন নীরবের আম্মু সামিয়ার ভাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, সামিয়া কি পাগলামি করছে? এখন তাকে বিয়ে করে দিতে হবে বলছে। তখন সামিয়ার ভাই বলল, আমি বলছি কিছুদিন পর কথা বলে বিয়ে দেই, কিন্তু ও রাজি না। বিয়ে এখনই করবে, সাথে সাথে ঘর থেকে বের হয়ে কাজে নিয়ে চলে আসছে। এখনই বিয়ে করবে, এখন আমি কি করব? কিছুদিন পর বিয়ে হলে ভালো হতো, বড় একটা অনুষ্ঠান করে নিয়ে আসতাম। আমার তো রাজি আছি। তখন সামিয়া বলল, কিছুদিন পরে না, আমি এক্ষুনি বিয়ে করবো। এই বলে কাঁদতে লাগলো। তখন সবাই বাধ্য হয়ে রাজি হলো। তখন আশেপাশে থেকে কিছু মুরব্বী লোক নিয়ে আসলো আর কাজী সাহেব তখন বিয়ে পড়িয়ে চলে গেল। কি আর করা, তখন সামিয়ার ভাই নীরবদের তৃতীয় রুমে আজ রাত থেকে গেল। কিছুক্ষণ পর সবাই চলে গেল যে যার রুমে। তখন সামিয়া উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল আর বলল, চলো তাহলে আদর করি, অনেক কষ্টের পর তোমায় পেয়েছি, আজ সব কষ্ট দূর করে দিব। সামিয়ার কথা শুনে নীরব বলল, আজ আমি পারবো না কিছুতে। এমনিতে গতকাল রাতে ঘুমায়নি, দিনেও ঘুমায়নি, তারপর আবার খেয়েছে ঘুমের ওষুধ। ঘুম আমায় ধরে ফেলছে। আমি এত কথা শুনতে চাই না, আমার বাস লাগবে তো লাগবে। আগামীকাল আদর করবো। তা হবে না, চলো আগে নামাজ পড়ে তারপর শুরু করবো। এরপর উজু করে দুজনে নামাজ পড়ে নিল। নীরব ওঠা মাত্র সামিয়া ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর ওড়না ছড়ে ফেলে দিল। তারপর নীরবের উপর বসে পড়ল। আজ তো সারা রাত ঘুমাবো না একটু। দেখা যাক, কি থেকে কি হলো বুঝতেই পারলাম। আমার বিয়ে হয়ে গেল। এখন আমি তোমার সিনিয়র। ও লেটস স্টার্ট। তার আগে বলো, এই ছেলেদের বসে পড়তে পারবে না, পর্দা করতে হবে। আমি সব রাজি। এই বলে সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে চকলেটের মতো খেতে লাগলো। কিছুক্ষণ পর দুজনেই ব্রেক ফেল করে চলে গেল ইতিহাসের পাতায়। আর বলা যাবে না, কারণ আমাদের চ্যানেলের অ্যাডমিন এখনো বিয়ে করেনি। আপনারা বিয়ে করেন জানতে পারবেন কি এই ইতিহাস। তারপর কোনো একটা ফেব্রুয়ারি মাসের 30 তারিখে বলবো আপনাদের।
গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর যারা আগে কমেন্ট করেননি তারা আজ তো কমেন্ট করে বলে দিবে কেমন হয়েছে। কমেন্ট না করলে তারা সব কয়টা শয়তান। তাহলে আমি চাই আপনারা কমেন্টে যান, গিয়ে লিখেন কেমন হয়েছে। সমাপ্তি। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।